দেখুন, মাও বলেছিলেন সদর দফতরে কামান দাগো। আজ আমার সামনে যে বসে আছে সেও গত কয়েকদিন ধরে হুবহু সেই কাজটাই করে চলেছে। আর তার কামানের লক্ষ্য সরাসরি আলিমুদ্দিন স্ট্রিটের সদর দফতরে সিপিআইএম দলের শীর্ষ নেতৃত্বের একটা অংশ। রাজ্য কমিটি থেকে তার পদত্যাগ শুধু রাজনীতিতে ঝড়ই তোলেনি, প্রতীকুর রহমানের প্রতীক বদলের জল্পনা মানে দল বদলের চর্চা তাকে রাতারাতি শিরোনামে তুলে এনেছে। প্রতীক, তোমাকে স্টুডিওতে স্বাগত। দেখো, শোলে ফিল্মে ঠিক 50 বছর পর তুমি রাজ্য রাজনীতিতে শোলেকে প্রাসঙ্গিক করে তুলেছ। কাল তুমি বলেছ সিপিএম দলে গব্বর সিং আছেন, একেবারে ডর কা মাহল চালায়। ওখানে কথা বলা যায় না, ওখানে প্রশ্ন করা যায় না। সেই গব্বর সিংয়ের প্রশ্নে আমি পরে আসব। আগে বলো, তুমি জয় ভীরু না ঠাকুর বলদেব সিং? এখন তো মনে হয় ঠাকুর বলদেব সিং। দুটো হাত কেটে ছেড়ে দেওয়া হয়েছে। আমার সামনে ওই কাঁটাওয়ালা জুতো ছাড়া আর কোনো রাস্তা নেই, ফলে কাঁটাওয়ালা জুতোটাই আমার পড়তে হচ্ছে। দুটো হাত কে কাটলো? গতকালকেরও বলেছি, আজকেরও বলছি, মতদর্শকের সামনে রেখে একদল নেতৃত্ব আছেন যারা মতদর্শকের সামনে রেখে নিজের ব্যক্তি ইমেজকে প্রতিষ্ঠা করতে চায়, তারাই মেরেছে। এবং সেখানে প্রশ্ন করা যাবে না, প্রশ্নহীন আনুগত্য। প্রশ্নহীন আনুগত্য না থাকলে ডানা কাটা হবে। তুমি কাল যে শব্দটা ব্যবহার করেছো লবিবাজি, লবিবাজি হয়েছে তুমি প্রশ্ন করেছো বলে। একদমই, আমি আজকেরও স্বীকার করছি। আমি কেন, আমার মতো অসংখ্য কর্মী সমর্থক আছে যারা প্রতিদিন লবিবাজির শিকার হচ্ছে। আমি নিজের চোখে দেখেছি ছাত্র রাজনীতি করবার সময়। এখনও সেই লবিবাজি চলছে, স্টিল নাও টুডে। এখনও পর্যন্ত সেই লবিবাজি কোথাও না কোথাও, কোনো ব্রাঞ্চে, কোনো ইউনিটে, কোনো লোকালে এখনও লবিবাজির শিকার হচ্ছে। আজকের হয়তো একটা প্রতিকূল সামনে প্রকাশ্য বলেছে, এরকম হাজারো হাজারো প্রতিকূলের মতো প্রশ্ন আছে যারা হয়তো বলার সাহস পাচ্ছে না বা বলতে দেয়া হচ্ছে না। কিন্তু এখানেই প্রশ্ন ওঠে যে তুমি কাকে কি প্রশ্ন করেছিলে যে টানা 2 বছর তোমারই কথা অনুযায়ী তোমাকে কোনো সংগঠনে রাখা হয়নি বা কোনো পদে রাখা হয়নি? কি প্রশ্ন করেছিলে? দেখুন, এটা একটু পেছন ফিরে দেখতে হয়। সূর্যদার সময় যখন সূর্যদা যখন রাজ্য সম্পাদক ছিলেন, হ্যাঁ, আমরা তখন সবে সদ্য নতুন ছাত্র রাজনীতিতে ঢুকেছি, আমাদের রাজ্য কমিটি মেম্বার করলেন। এবং ওই সময় এক ঝাঁক তরুণ নেতৃত্বকে সূর্যদা কমিটির মধ্যে আনলেন, দাঁড় করালেন ভোটে। সংবাদ মাধ্যমেও প্রচুর লেখালেখি হলো যে সিপিএম এর নতুন প্রজন্ম। আমরা খুব খোলামেলা কাজ করছিলাম। এবং মনে আছে সূর্যদার সময় সূর্যদা মিটিং করতেন, আমরা হুলিয়ে মিটিংয়ের সমালোচনা করতাম। পরদিন মানে ওই দিনই ডাকতেন, আস্তে করে কি বলেছো, এটা বিষয়টা কি? আমি বললাম এই বিষয়ে আমার সমালোচনা মনে হয়েছে, ঠিক আছে। পরদিন আসতেন, বলতেন ফ্র্যাঙ্কফুটের অমুক একটা আর্টিকেলে এই বিষয়ে না, তোমার অ্যাঙ্গেলটা ঠিক আছে, বাট এই অ্যাঙ্গেলটা তুমি ভাবতে পারো। এটাই তো আমাদের লিডার, যে প্রশ্ন তুমি করো, তার বদলে আমি তোমাকে উৎসাহিত করবো, তুমি আরও বেটার প্রশ্ন করো। এবং আমরা উৎসাহিত হতাম যে নেক্সট টাইম গিয়ে আবার প্রশ্ন করবো। সেলিমদা যখন থেকে হলেন, অদ্ভুতভাবে এই যে সূর্যদা যে টিমটাকে তৈরি করেছিলেন, নিউ জেনারেশন একটা টিম গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় নির্বাচনে দাঁড় করিয়েছে, নেতৃত্বতে তুলে নিয়ে এসছে। তাদের মধ্যে থেকে বেশ কয়েকজনকে ছাকরির সাহায্যে উপরে তুলে নিলেন। এবং টার্গেট হলো যাদেরকে তুলে আনছেন উনি, ওনার কাছের লোক বা পিয়ারের লোক, কালকে আমি বলেছি কাছের লোক বা পিয়ারের লোক যাদেরকে উনি তুলে আনছেন, তাদের ফ্রেমে, ক্যামেরার ভাষায় যদি বলা হয়, তাদের ফ্রেমে যেন অন্য কেউ না থাকে। অন্য যারা থাকবে, যদি মনে হয় যে ওদের কম্পিটিটার কেউ আছে, তাদেরকে আস্তে আস্তে সরিয়ে দাও। এই ছাত্র যখন করতাম আমরা, আমি সৃজন যখন ছিলাম, এখন জানি হয়তো সৃজনের ডিফেন্ড করতেই হবে, এই কথাগুলো ডিফেন্ড করতেই হবে, বাট এটা সবাই জানে যে দিনের পর দিন ছাত্র মানে একটা সংগঠনকে, শুধুমাত্র ডিওএফআই সংগঠনকে, সমস্ত সংগঠনকে ডিওএফআইয়ের পিছনে লাগিয়ে দেওয়া হলো ওই একটা সংগঠন ঠেলে তুলে দেওয়ার জন্য। এসএফআইকেও হয়েছে, আমরা যতবার বলতে গেছি, ডাইরেক্ট ইনডাইরেক্ট যতবার বলতে গেছি, আমাদের কথা শোনাই হয়নি। উল্টে এমন অ্যাপ্রোচ আমাদের দিকে তাকানো হয়েছে। আমাদের অনেক নেতৃত্ব কোথাও কোথাও বলে, সেই সময় বলেও ফেলেছিলেন সৃজন প্রতিগুলো তো তৃণাঙ্কুর দেবাংশুর চেয়েও খারাপ। সেই সময় আমরা সেই সময় কিছু বলিনি, আমরা সেই সময় দলের অভ্যন্তরে ছিলাম, আমরা একাধিকবার নেতৃত্বের সঙ্গে কথা বলতে গেছি। কিন্তু একটা কথা বলো, যে রবীন্দ্রনাথের কথায় বলতে হয়, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। ভাগ্যিস তুমি দল থেকে ইস্তফা দিলে, তারপরই কিন্তু দলের ভেতরে এবং বাইরে তোমায় নিয়ে বা তোমার কথাগুলো নিয়ে এত চর্চা শুরু হলো। আজকের বলে না সুন্দর, তার মানে এটা পরিষ্কার হয়ে গেছে যে আমার যে কথাগুলো, সেই কথাগুলো ধ্রুব সত্য। এবং এই কথাগুলো ধ্রুব সত্য আমি তুলে ধরেছি বলেই কিন্তু এত মানুষ রেসপন্স করছে। আমার এখনও সুমনদা বিশ্বাস করুন, আমি কোনো দলের বিরুদ্ধে বলছি না, বামপন্থার প্রতি এখনও আমার অগাধ ভরসা দৃঢ় আছে, ছিল, থাকবে, আগামী দিনেও থাকবে, ভবিষ্যতেও থাকবে। আমার দলের বিরুদ্ধে কোনো কথা নেই। আমরা এই দলের অভ্যন্তরে কিছু ব্যক্তি যারা নিজেদের জমিদারিত্ব কায়েম করতে চাইছে, যারা ভয়ের পরিবেশ কায়েম করতে চাইছে, যারা সকল আনুগত্য না থাকলে তোমাদেরকে সামনে আনবো না, আর প্রশ্ন করলেই তোমাদেরকে ডানা ছেটে দেবো,
তাদের হাজারো উদাহরণ অর্থাৎ আছে। তোমার লড়াইটা দলের বিরুদ্ধে বা মতাদর্শের বিরুদ্ধে নয়, একেবারে ব্যক্তির বিরুদ্ধে। একেবারে ব্যক্তির বিরুদ্ধে। কিন্তু আমি বলছি সেই কমিউনিস্ট পার্টিতে সুপ্রিম ব্যক্তি তো কেউ নেই, তার ওপরে কেউ আছেন, সিনিয়র লিডাররা আছেন। ধরো বিমান বসু যখন তোমায় ফোন করে ডাকছেন, তুমি যাচ্ছ না কেন? গিয়ে তো তুমি তোমার মানে যেহেতু তুমি বলছো তোমার আপত্তি এবং প্রতিবাদটা ব্যক্তির বিরুদ্ধে বলনি কেন? সে সুযোগ তো তুমি পেয়েছিলে। একদমই। আমি চিঠিটা দিয়েছিলাম মোহাম্মদ সেলিম, আমি চেয়ারকে চিঠি দিয়েছিলাম সুমনদা। উনি যখন কর্পোরেট স্টাইলে পার্টিটা চালাচ্ছেন, তাহলে উনি বস, আমি কর্মচারী। তো অ্যাজ এ কর্মচারী আমি আমার বসকে চিঠি দিয়েছিলাম। যদি কমিউনিস্ট পার্টির সদস্য, যদি কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদককে চিঠি দিত, উনি কেন, বিমানদা কেন, যে কেউ আমাকে ডাকলে আমি কমিউনিস্ট পার্টির সদস্য মতো যদি ব্যবহার পেতাম, তাহলে আমি অবশ্যই যেতাম। কিন্তু যেহেতু উনি লাইকে বস, তো ফলে আমি চেয়ারকে অ্যাড্রেস করেছি। তো চেয়ারকে অ্যাড্রেস করলাম, চেয়ার তো এখনও কথা বললেন না। কোথায় সমস্যা হলো? বিমানদাকে কেন মার্কেটে নামানো হলো? একটা 80-85 বছরের গোটা পশ্চিমবঙ্গের ডান বাম অতিডান অতিবাম সবার কাছে উনি শ্রদ্ধেয়। কয়েকদিন আগে আপনারও ইন্টারভিউটা দেখেছি, আমাদের চোখে জল এসেছিল বিমানদার ওই সব ইন্টারভিউ। সেই বিমানদাকে মার্কেটে নামাতে হলো। এবং যখন বিমানদার কথাটা আমি বললাম যে বিমানদা আপনি আমার কাছে শ্রদ্ধার, আপনার যে কোনো অনুরোধ আমার কাছে আদেশ বলে মনে হবে। আমার কিছু প্রশ্ন আছে বিমানদা, আমি ভাবছি আমি যেতে পারি। বললো তুমি ভাবো, তুমি এসো, আমি তো অপেক্ষায় বসে রইলাম। আমি বললাম ঠিক আছে বিমানদা, আমি ভাবছি। তাও গেলে না? পরদিন, সেদিন গেলাম না, তার পরদিন বিকালে যাব ভাবছি। হঠাৎ সকালে একজন সাংবাদিক, আমি সংবাদ সংস্থার নাম বলছি না, উচিত নয়, তিনি আমাকে ফোন করলেন, তোমার সঙ্গে বিমান বসের কথা হয়েছে, তুমি আসছো না কেন? আমার তো প্রশ্ন ওখানে হলো, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলাম, সেই খবর লিক হলো। বিমান বসের সঙ্গে আমার অন টু অন কথা হলো, একজন সাংবাদিক আমাকে ফোন করে জিজ্ঞেস করছে কেন যাচ্ছ না? তাহলে সুমনদা আমি তো বিমানদার কাছে গেলে ওই খবরও তো হাইলাইট হতো যে কী কথা হয়েছে, কী কথা বলা হয়েছে। আচ্ছা ওখানে ধরো বিমানদা আমার হাতটা ধরে বলতো যে প্রতিকুর তুমি দলে থেকে যাও, ওটা তোকে ভিডিও করে বাইরে ছাড়তো আর আমার বিরুদ্ধে প্রচার করা হতো। বিমানদার মতো একজন ব্যক্তিত্ব প্রতিকুরের হাতটা ধরে বললো, প্রতিকুর থাকলো না। মানে তুমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো তুমি থাকবে না? হ্যাঁ, আমার মানে বিমানদা বললেও থাকবে না? আমার কিছু প্রশ্নের জবাব না পাওয়া পর্যন্ত আমি থাকবো না। আচ্ছা, তুমি কর্পোরেটের কথা বললে, আমার এইখানে দ্বিতীয় প্রশ্ন যে তুমি তোমার পদত্যাগপত্রটা হোয়াটসঅ্যাপ গ্রুপে, এটাও তো কর্পোরেট কালচারে তুমিও পার্ট হয়ে গেলে। যে আমি বলছি তুমি তো রাজ্যের শীর্ষ নেতৃত্বকে একেবারে নাম করে চিঠিটা লিখেছিলে, তুমি মেলে পাঠাতে পারতে, ব্যক্তিগত মেলে, পার্টির মেলে অবশ্যই, এবং এমনি চিঠি হিসেবেও পাঠাতে পারতে। তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে নাকি 80 জন আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি পাঠালে কেন? সুমনদা এই 80 জন যারা আছেন তারা প্রত্যেকের জেলার সর্বোচ্চ লিডারশিপ। তারা গোটা পশ্চিমবঙ্গে সিপিআইএম কীভাবে চলবে তার নীতি নির্ধারক, তারা লিডার। আমি সেলিমদাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি আর ওই রাজ্যের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়েছি। এবার এখানে প্রশ্ন থাকবে যে তুমি তাহলে এসে ডাইরেক্ট কেন দিলে না? মেলে পাঠালাম না, তার কারণ হচ্ছে মেল অন্যজন পাঠায়, পার্টির মেল অন্যজন পাঠায়, তো ফলে সেই তো তিনি পড়বেন। তো ফলে ডাইরেক্ট আমার সবচেয়ে বেটার অপশান ছিল ডাইরেক্ট গিয়ে সেলিমদার হাতে দিয়ে দেওয়া চিঠিটা। পার্টির অভ্যন্তরে আমি জেলাতে কাজ করি সুমনদা, বিগত 4 মাস হয়ে গেছে। আমার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পার্টির সম্পাদক রতন বাগচি, রতনদা আমার সঙ্গে 4 মাস প্রতিকূল কেমন আছিস এই কথাটুকু বলেননি। আমি খারাপ ভালো ছেড়ে দিন, আমি কেমন আছি এইটুকুও জিজ্ঞেস করেনি। লোকে রাস্তায় দেখালে তৃণমূলকেও জিজ্ঞেস করে, বিজেপিকেও জিজ্ঞেস করে, কংগ্রেসকেও জিজ্ঞেস, কিরে ভাই কেমন আছিস? আমি এতটাই অপাঙ্গেয়। এটা খুবই বেদনাদায়ক আমার কাছে। নতুন প্রজন্মের একটা ছেলে মেয়ে পার্টির, অনেক পার্টিকে ইনভেস্ট করতে হয়, মুভমেন্ট, আন্দোলন, সংগ্রাম, প্রচার, লড়াই। তার থেকে তারপর আমরা চাই এটা থেকে পার্টি যাতে লং টাইম ডিভিডেন্ড তোলে, জনগণ তোলে, শ্রেণী আন্দোলন তোলে। সেখানে এই ধরনের একজন কর্মীকে হারানোর প্রশ্ন উঠলেও আমার কাছে সন্তান হারা হওয়ার সমতুল্য। সন্তান হারালে একজন লোকের যেরকম ফিলিংস হয়, আমি যখন আমার রাজ্য কমিটিতে উত্থাপন করেছি আমার সেই ফিলিংস। বেশ, তুমি বলছো তুমি অপাঙ্ক্তেয়, কার্যত তুমি বলছো এই লবিবাজির চাপে তুমি কোণঠাসা। একটা জিনিস তুমি মানবে যে বয়সে তুমি লোকসভার টিকিট পেয়েছো, আমি বলছি যে প্রতিকূর এটাও মানতে হবে যে এক ঝাঁক, তুমি বলছিলে সূর্যজার সময়, কার আমলে আমি বলছি না, কিন্তু যেভাবে তোমাদের এক ঝাঁক তরুণ নেতৃত্বকে লোকসভার টিকিট দেওয়া হয়েছিল, আমি বলছি হতে পারে সিপিএমের এই মুহূর্তে লোকসভার আসন সংখ্যা 0, বিধানসভায় তারা 0, কিন্তু প্রথমে বিধানসভা এবং তারপর লোকসভার টিকিট তোমরা যে বয়সে পেয়েছো, এটা তো তুমি মানবে যে এটা একটা পার্টির দিক থেকে
বিরাট আপলিফটমেন্ট বলো, পুরস্কার বলো, সুযোগ দেয়া বলো, এই সুযোগটা তো বিরাট। এই বয়সে কেউ, মানে তোমার যে বয়সে তুমি লোকসভায় কন্টেস্ট করেছো, একদম, একদম। সেই বয়সে কেউ টিকিট পায় না, আবার লোকসভায়। একদমই, আপনার কথা ধ্রুব সত্য। আবার এটাও ঠিক সুমনদা, যখন আমরা প্রথম রাজনীতি করতে আসি, হ্যাঁ, আমরা তখন জানতাম না আমরা এমএলএ ভোটে দাঁড়াবো, লোকসভা ভোটে দাঁড়াবো, আমরা জানতামই না। আমরা রাজনীতি করতে এসেছিলাম। সেখান থেকে কাজ করতে করতে কোথাও গিয়ে মনে হয়েছে যে এদের ক্যান্ডিডেট করলে ভালো হয়, সেই জন্য সামনে রাখা হয়েছে। কিন্তু এই জন্য আমাকে ডেমন হওয়া ক্যান্ডিডেট করা হলো। হ্যাঁ, আমাকে রাজ্য জেলা নেতৃত্ব বললো একটা পক্ষ নিতে হবে, আমি পক্ষ নিলাম না। আমি পরে ওর প্রসঙ্গে আসবো। সেই কারণে পক্ষ মানে কাদের পক্ষ? শাসক দলের, মানে পার্টির অভ্যন্তরে শাসক গোষ্ঠীর পক্ষ নিতে হবে, রতন বাগচিদের পক্ষ নিতে হবে, শ্রমিকলারীদের পক্ষ নিতে হবে, বকলমে সেলিমদার পক্ষ নিতে হবে, এবং যার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক, আমার সঙ্গে উঠেছে বসেছে ধরো অনির্বাণদা, আমার সঙ্গে যুব এসএফআইয়ের সম্পাদক ছিল, সভাপতি ছিল, পরে যুব করেছে, অপূর্ব প্রামাণিক যুব করেছে, ছাত্র করেছে, একসঙ্গে করেছি। বলছে ওদের বিরুদ্ধে অনৈতিক অভিযোগ তুলতে হবে, কারোর বিরুদ্ধে কেউ হাতে মদের বোতল নিয়ে ছবি আছে এই অভিযোগ তুমি করো, তাদের বিরুদ্ধে পরকীয়া আছে এই অভিযোগ তুমি করো, এবং যার সম্পর্কে বলা হচ্ছে রাহুল ঘোষ, যার সম্পাদক নিয়ে সমস্যা আছে, অত্যন্ত ভালো মানুষ, রাহুল ঘোষের ব্যক্তি চরিত্র নিয়েও বলা হয়েছিল তুমি প্রশ্ন তোলো, তুমি তো একজন পিসিএম রাজ্য কমিটির সদস্য, তুমি বললে ভারী হব। আমি যখন বললাম আমি তুলব না, রতনদার সঙ্গে একজন ঘুরে, আমি আর নাম বলে ওনাকে হিরো করতে চাই না, সঙ্গেই থাকেন, সবাই বুঝতে পারবেন যারা শুনছেন, তিনি আমাকে রাতের অন্য কনফারেন্সের আগের দিন ডেকে বলল, প্রতিকুর যদি না কথা শুনিস মাইনরিটি হয়ে যাবি। আমি বললাম ভারতবর্ষের মাটিতে আমি বন মাইনরিটি, নতুন করে মাইনরিটি হওয়ার কী আছে? আমি বললাম হয়তো এমনি বলেছে। জেলা সম্মেলনের পর থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পেজ দেখো, গোটা লোকসভা কেন্দ্রের কোথাও আমাকে ঘুরতে দেওয়া হলো না। আচ্ছা, এটা আমার ক্ষেত্রে আমি মেনে নিলাম। সৃজন তো লোকসভাতে লড়াই করেছিল, যাদবপুরে কম বেশি ভালো। আমি এই পাটে আসছি। আমি তার আগে বলি যে প্রতিকূল যাদের কথা বলছেন তাদের যদি বক্তব্য থাকে আমি সেটাও সমানভাবে দেখাবো। একদমই। তুমি আমাদের কাল একটা সাক্ষাৎকারে বললে যে তুমি নাকি দলের মধ্যে এই প্রশ্নও তুলেছো যে বাংলা বাঁচাও যাত্রায় সৃজন ভট্টাচার্যের নাম নেই কেন। এখন এই দলের সঙ্গে দূরত্ব প্রসঙ্গে তোমার পাশাপাশি কিন্তু সৃজন ভট্টাচার্যের নামও শোনা যাচ্ছে। তোমাদের মধ্যে কি কোনো কথা হয়েছে, বা তোমার কি কখনো মনে হয় যে দলে সৃজন ভট্টাচার্য বা আরও অনেকে তোমাকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে বলে তুমি বলছো, তাদেরও সেই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং তারাও বিক্ষুব্ধ? তাদের সেই পরিস্থিতির মধ্যে যেতে হচ্ছে, তারা বিক্ষুব্ধ কিনা আমি বলতে পারবো না। আচ্ছা, তাদের সঙ্গে রোজ আমার কথা হয়, তারা এখনও দলের অনুগত, ভবিষ্যতে হয়তো দলের অনুগত থাকবে। বাট সরি টু সে সুমনদা, আমার পক্ষে সেটা সম্ভব নয়। আমি একটা সময় গিয়ে মানুষের মনে হয় এনাফ, অনেক হয়েছে, এবার মুখ খোলা দরকার। প্রথমে দলের অভ্যন্তরে মুখ খুলেছি, আমি তো মুখ দলের অভ্যন্তরে আগেই খুলেছি। আমি 1-to-1 গিয়ে সেলিমদাকে জানিয়েছি, শ্রমিকদাকে জানিয়েছি, রতনদাকে জানিয়েছি, সুজনদাকেও জানিয়েছি, শ্রীদীপ ভট্টাচার্যকেও জানিয়েছি, যারা আমাদের জেলার দায়িত্ব। সুরাও হয়নি, শেষমেশ বাধ্য হয়ে এই কঠিন সিদ্ধান্ত আমার নিতে হয়েছে। বেশ। ও আমার খুব ভালো বন্ধু। বন্ধু প্রতিকূরকে নিয়ে অনেক সুখস্মৃতি আছে আমার। ও যদি পার্টির ভিতরে কথা বলতে চায় তাহলে আমার ধারণা পার্টিতে ওর কথা শোনার মানুষ আছেন। ওর এতদিনের সহকর্মী হিসেবেও, সিপিআইএমের কর্মী হিসেবেও যা বুঝেছি তার নির্যাস হলো সিপিআইএম ওর সাথে কথা বলে মানভঞ্জন করে ওকে সিপিআইএমের একজন কর্মী হিসেবে, নেতা হিসেবে পেতে ইচ্ছুক। ওকে কমরেড প্রতিকূর বলে ডাকতে পারার আরেকটা সুযোগ ও যদি দেয় তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। এবার আমি আলাদা করে তোমার দুটো প্রশ্নে আসব। এক, দলের মধ্যে প্রশ্ন করার অধিকার, এবং দুই, লবিবাজি বা গোষ্ঠীদ্বন্দ্ব। প্রশ্নের প্রসঙ্গে আমি বাইরে থেকে যতটা জানি, ডেমোক্রেটিক সেন্ট্রালিজম বা গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতি সমস্ত কমিউনিস্ট পার্টিতে মেনে চলা হয়। মার্ক্সবাদী লেনিনবাদী পার্টি বলে ফ্রিডম অফ ডিসকাশন, ইউনিটি অফ অ্যাকশন, অর্থাৎ তর্ক বা প্রশ্ন ততক্ষণই চলবে যতক্ষণ না ভোটাভুটি হয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হচ্ছে। তুমি কি সিদ্ধান্ত গ্রহণের পর কোনো প্রশ্ন করতে গেছিলে? না, আগে। কিরকম? এখন সমস্যাটা যেটা হচ্ছে গণতান্ত্রিক কেন্দ্রিকতার মধ্যে গণতান্ত্রিক শব্দ, না, এখানে আমি বলি গণতান্ত্রিক কেন্দ্রিকতায় কিন্তু যে ব্যাখ্যাটা দেওয়া হয় আমার তা নিয়ে ভিন্ন ব্যাখ্যা আছে। তার কারণ এটা এমার্জেন্সি সিচুয়েশন বা আপৎকালীন ব্যবস্থার জন্য ভাবা, এটাকে মোটামুটি এই মডেলটাকে দিয়ে পার্টি ডিসিপ্লিনের পার্ট করে নেওয়া হচ্ছে, সেটা তো ভিন্ন বিতর্ক, আমি অন্যদিন সেখানেও করব। সুমনদা, হ্যাঁ, কিন্তু আমি বলছি যে গণতান্ত্রিক শব্দটা আছে,
হ্যাঁ, কিন্তু আমি বলছি কোনো সিদ্ধান্ত গ্রহণের পর তুমি তা চ্যালেঞ্জ করেছিলে, নাকি সেই প্রক্রিয়ায় নিজের প্রশ্ন তুলে অপাংতেও হয়েছে? কিছু প্রশ্নের সিদ্ধান্ত গ্রহণের আগে হয়েছে, কিছু প্রশ্ন সিদ্ধান্ত গ্রহণের পরে হয়েছে। যেমন ধরো বাংলা মাঝাও যাত্রীর সৃজন ভট্টাচার্যের নাম নেই কেন লিস্টে? সমস্ত রাজ্য কমিটির সদস্যদের নাম আছে, হিমদার নাম নেই আর সৃজনের নাম নেই। হিমদার দিল্লিতে ছিলেন কিনা আমি জানি না, কিন্তু আমি যতটুকু জানি সৃজন পশ্চিমবঙ্গে ছিল। এখন সৃজন ডিফেন্ড করতে পারে, ও ডিনাই করতে পারে, বাট আমার কাছে সেই লিস্ট আছে, আমি দেখিয়ে দিতে পারবো। নেই কেন? তার বদলে আমাকে বলা হলো এই যে প্রতিকূর, অনেকের আছে মিডিয়ার আলখাল্লা তাদের গায়ে পরানো হয়েছে, জনপ্রিয়তার আলখাল্লা তোমরা পড়েছো, সারা জীবন জিম করবে কিন্তু ওই জামা তোমাদের গায়ে ফিট হবে না। আচ্ছা সুমন, আমি কোনোদিন তো মিডিয়াতে আসিনি, বা যারা মিডিয়াতে আসে তারাও তো অন্যায় কিছু করে, তারা পার্টির কথাটা বলতে আসে। আর তোমার মানে আমি বলছি যে লাইমলাইটে আসা বা সংবাদ মাধ্যমের প্রচারের আলোয় আসা তোমার হচ্ছে লোকসভার প্রার্থী হওয়ার পর। হ্যাঁ, তার আগে তুমি তো সেইভাবে প্যানেলিস্টও না, কোনোদিনই ছিলেন না। আসিনি আমি, আমার ডায়মন্ড হারবার বাড়ি আমার আসতে সময় লাগে। তো ফলে এই প্রশ্ন একটা করলাম বলে সেই প্রশ্নের উত্তরে আমাকে এটা বলা হলো তুমি আলখাল্লা পড়তে চাও, তোমরা জনপ্রিয়তা আলখাল্লা পড়তে চাও, মানে তোমাদের জনপ্রিয়তা আছে বলে তোমাদের এইসব মনে হচ্ছে, এইসব প্রশ্ন কেন করছো? না, জনপ্রিয়তা আছে বলেই তো পার্টি টিকিট দিয়েছে। যার জনপ্রিয়তা আছে সংসদীয় রাজনীতিতে তারই তো জয়ের সম্ভাবনা আছে। আমি সুমন এটা মনে করি না। এই পার্টিতে অনেকের জনপ্রিয়তা আছে, প্রতিকুর রহমানের চেয়ে অনেক ব্যক্তি যোগ্য আছে, ভীষণ যোগ্য আছে। হয়তো প্রতিকুর রহমান একটা সামনে এসছে, তারা সামনে আসতে পারেনি, তাদেরও জনপ্রিয়তা আছে। ফলে এইটি নামে কোনো প্রশ্ন নেই। আমার প্রশ্ন হচ্ছে প্রশ্ন করবার জন্য তার উত্তরে যেতে হবে। একজন নেতৃত্ব একটু সহনশীল হবেন না? কি চেয়েছি আমরা? তো একটু সম্মান চেয়েছি, একটু কথা বলতে চেয়েছি, আর মন খুলে বাঁচতে চেয়েছি, এর বাইরে কিছু চাইনি সুমনদা। কিন্তু ধরো ভোটে যে তরুণরা দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে প্রতিকূল তুমি তো সব থেকে বেশি ভোট পেয়েছিলে, মানে 2021-এ বিধানসভায় 17.18% পেয়েছিলে। আমি বলছি তারপরেও দলে তোমার অবস্থান, ইনফ্যাক্ট তোমারই একমাত্র যা জামানত বাজেয়াপ্ত হয়নি, তারপরেও পার্টির দিক থেকে তোমার অবস্থান চেঞ্জ হয়নি? না, তখন তো জেলা সম্মেলন হয়নি সুমনদা। জেলা সম্মেলনের পরে অবস্থানটা চেঞ্জ হয়েছে, তখন আমি পার্টির নেতাদের গুড বুকেই ছিলাম। আচ্ছা, হ্যাঁ, ওই জন্যই লোকসভার ক্যান্ডিডেট হয়েছে। যখন আমি জেলা সম্মেলনে বিদ্রোহ করলাম, যখন জেলা সম্মেলন বিদ্রোহ তাও করিনি, আপনি জানেন যে জেলা সম্মেলনে দক্ষিণে একটা পক্ষ উইথড্র করেছিল, আমি সেই সময় উইথড্র করিনি। আমি নিরপেক্ষ ছিলাম যে আমার মত আমি পার্টির অভ্যন্তরে বলবো, প্রকাশ্য কিছু বলবো না, আমি উইথড্র করবো না, তাতে হাইলাইট হবে, পার্টির ক্ষতি হবে। আমি তো ভেতরে ছিলাম। আজকে হঠাৎ করে এতদিন পরে আমি নিজেকে উইথড্র করতে হচ্ছে কেন? এটা আমার রাজনৈতিক জীবনে তো এটা আত্মহত্যা, আমি সেই আত্মহত্যা করতে বাধ্য হলাম কেন? কিন্তু ধরো লবি, আমি বলছি যে দ্বিতীয় ইস্যুতে তোমার আসি, সেটা হচ্ছে লবিবাজি বা গোষ্ঠীদ্বন্দ্ব। প্রতিকূল তুমি বলো যে দক্ষিণ 24 পরগনা সিপিএমে কবে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না? গত 3 দশকে আমি তোমার লবি ধরে ধরে কোন জেলায় কত সালে কি লবি চলেছে আমি বলে দিতে পারি, চিরকাল ছিল। কিছুদিন আগে সমীর পুতুটুন্ডু প্রয়াত হলেন, আমার থেকেও ভালো গুছিয়ে বলতে পারতেন। কিন্তু আমি বলছি যে অর্থাৎ বিভিন্ন দলে এবং তোমার দলেও লবিবাজি বাস্তব সত্য এবং চিরকালীন ব্যাধি। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তোমার সেটা অসহ্য মনে হলো কেন? ভোটের আগে দেখবে তুমি, মানে সময়টা খুব গুরুত্বপূর্ণ, ঠিক 26-এ ভোটের আগে তোমার অসহ্য বোধ হইল কেন? সুমনদা, লবিবাজি তো আগেও ছিল, সেটা সব দলেই থাকে। ব্যক্তিগত আক্রমণ, মানে অপূর্ব প্রামাণিক দক্ষিণ বিভাগ জেলার সম্পাদক ডিওএফের অভিযোগ কি তোলা হলো? লিখিত নয়, মৌখিক অভিযোগ, মিটিংয়ে অভিযোগ তোলা হচ্ছে একটা বাচ্চা মেয়ে সেক্সুয়াল অ্যাবিউজ করেছে। আচ্ছা, সে নিজেই বিবাহিত, অপূর্ব প্রামাণিক, তার স্ত্রীর কাছে, তার সমাজের কাছে তার সম্মান কতটুকু থাকলো? এই যে ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ, যে ধরো আমার মধ্যে এখন মানে আমাকে নিয়ে জল্পনা করছে, নানা মহল নানা রকম করছে, আমার স্ত্রীকে মেসেজ করছে, আমার স্ত্রীকে ফোন করছে, বিক্রি কে হলো, টাকার দরকার কার, তোমার না তোর না প্রতীকের, কত টাকায় হলি তুই, তোর কি শাড়ি গয়না কিনে দিতে পারেনি বলে প্রতিকূল তৃণমূল বা প্রতিকূল বিজেপি বা প্রতিকূল অন্য দলে? যে ব্যক্তিগত আক্রমণ, এই ব্যক্তিগত আক্রমণ দলের মধ্যে থেকে হচ্ছে, এটা দলের মধ্যে থেকেই হচ্ছে। আগে ছিল একটা আদর্শগত সংঘাত ছিল, হ্যাঁ, সেই সংঘাত থাকা দলের পক্ষে ভালো। সাংগঠনিক কিছু প্রশ্ন সমস্যা থাকতে পারে, কিন্তু শুধুমাত্র চেয়ারের জন্য, শুধুমাত্র পদে টিকে থাকবো বলে দলের অপর গোষ্ঠীকে ব্যক্তিগতভাবে মেলাইন করে তার প্রতিষ্ঠা, তার সামাজিক অবস্থান, তার সম্মান ভুলুণ্ঠিত করে দাও। কিন্তু প্রতিকূল দেখো, আমি তোমার প্রশ্ন করতেই পারি যে তুমি কোন দলে যাচ্ছ, কিন্তু তার কি কোনো প্রয়োজন আছে? মানে তুমি যখন বলো যে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল অসাধারণ, নজিরবিহীন,
কিংবা পিনারাই বিজয়ন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিলেন না কেন, কিংবা তুমি বলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তুমি লড়াই করনি, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেছো, বা বলো যে লক্ষ্মীর ভাণ্ডার অসাধারণ, তার ভূয়সী প্রশংসা করো, তখন কি আর প্রশ্ন করার দরকার হয় যে তুমি কোন দলে যাচ্ছ? বরঞ্চ তখন প্রশ্ন হতে পারে যে তুমি তৃণমূল কংগ্রেসে কবে যোগ দিচ্ছ, এবং দ্বিতীয় প্রশ্ন হতে পারে যে শনিবার অর্থাৎ আগামীকাল তুমি কি আমতলার মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিচ্ছ। এর বাইরে তো কোনো প্রশ্ন থাকে না। শুনুন, আমি স্পষ্ট কথায় স্পষ্টভাবে বলতে ভালোবাসি, পছন্দ করি, আমি লুকিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আমার এটা আমার না আসে না না, বলো শব্দে। না। হ্যাঁ, আমি যতদিন এসএফআই করেছি বুক ঠুকে এসএফআই করেছি, যতদিন সিপিআইএম করেছি বুক ঠুকে সিপিআইএম করেছি, যদি কোনো দিন অন্য কোনো দল করি বুক ঠুকে বলবো এবং সেই দলটাই করব। এখন দরজার সামনে দাঁড়িয়েছে, দরজাটা খুলে দেখি দরজার সামনে কে আছে, যার হাত পাবো সেই হাতটা ধরবো। কারণ আমি তো একটা মৌচাকে ঢিল মেরেছি, আপনার কথায় সদর দপ্তরে কামান দেখেছি, অনেক মৌমাছি তাড়া মানে এটা কি করেছে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের ব্যাপার, যে যে আগে অফার দেবে তার দলে যাব? আমার হোয়াটসঅ্যাপ আছে, হ্যাঁ। আমি ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি, যারা ফোন করেছে সেটা দেখানো উচিত নয়। পশ্চিমবঙ্গে যতগুলো নামি দামি অনামি সংগঠন রাজনৈতিক দল কেউ না কেউ ছোট বড় মেজো সবাই কন্ট্যাক্ট করেছে, সবাই কথা বলেছে। তার মধ্যে থেকে আমার যেটা বেটার মনে হবে আমি সেদিকে যাব। প্রথমে ভেবেছিলাম সুমন আমি রাজনৈতিক সন্ন্যাস নেব, যে আমি রাজনীতির মধ্যে থাকবোই না, সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাব। যে ব্যক্তিগত আক্রমণ শুরু হচ্ছে এইখানে দাঁড়িয়ে তো আমাকে ডিফেন্ড করার জন্য কারোর লাগবে, আমার তো একটা শক্ত মাটি লাগবে এই আক্রমণের বিরুদ্ধে দাঁড়াতে। কারণ লড়াইটা মতদর্শের লড়াই হচ্ছে না। কিন্তু আমি বলছি তুমি সন্ন্যাস নিলে সেটা তোমার মানে আত্মহত্যার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতো আর কি, যেটা রাজনৈতিক আত্মহত্যা তুমি বলছো। সুমনদা, আপনার কিন্তু এ তো তোমার আর একটা রাজনৈতিক দল মানে তোমার পুনর্জন্ম হতে চলেছে। সুমনদা, আপনার থেকে যদি কেউ আপনার সাংবাদিকতা কেড়ে নিতে চায় আপনি মানবেন, আমার থেকে যদি কেউ আমার রাজনৈতিক সত্তা কেড়ে নিতে চায় আমি মানবো কেন? হ্যাঁ, মৃত্যু হলে কিন্তু আমি বলছি একটা অস্বস্তির জায়গা থাকবে না? ধরো যার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে প্রচারে এবং প্রচারের পরেও তুমি এত কিছু বলেছো, লোকে তো বলবে হয় তখন যা বলেছো সেটা সত্যি, নয়তো এখন যা বলছো সেটা সত্যি। দুটো তো একসঙ্গে সত্যি হতে পারে না। আচ্ছা আমি একবার দেখে নিই তখন তুমি ঠিক কি বলেছিলে। ডায়মন্ড হারবারে এমন কাজ করেছেন গোটা ভারতে নেই, কিন্তু সেই কাজটা হচ্ছে ভোট লুট, সন্ত্রাস, মানুষের কথা বলতে না দেয়। কিন্তু মডেল তো, হ্যাঁ, এটাই যদি মডেল হয় তাহলে মডেল হয়েছে। তার বিরুদ্ধে আমাদের বিকল্প মডেল, যে মডেলে মানুষ কথা বলতে পারবে। সর্বোপরি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মানুষ নিঃশ্বাস নিতে পারে, মুক্ত আবহাওয়াতে মানুষ কথা বলতে পারে। এরপর যদি প্রতিকূল তৃণমূল কংগ্রেসে যায় লোকের একটা খটকা লাগবে না? অবশ্যই লাগবে সুমনদা, সেই লাগাটাই স্বাভাবিক। আর এটা বলুন সুমনদা, আমরা তো ছোটো থেকে বলি যে কংগ্রেসের হাতে আমাদের বহু কর্মী খুন হয়েছে। অধীরদার গলায় যখন কাস্তে হাতুড়ির উত্তরীয় বা সেলিমদার গলায় যখন হাত চিহ্নের উত্তরীয়, তখন তো অস্বস্তি হয়। সেই অস্বস্তি কাটায় কীভাবে দল আমি জানি না। মানে তুমি সিপিএম এর কংগ্রেসের সঙ্গে যাওয়াটা নিয়েও তোমার প্রশ্ন ছিল? এই অস্বস্তি কিভাবে কাটাতে হয় হ্যাঁ। আমি যে দলে ছিলাম সেই দল আমাকে শিখিয়েছে। সেটিং এর প্রশ্ন উঠবে, কেউ বলবে যে রাম আর বামের সেটিং এর অনেক কথা শোনা যায়, এ তো তৃণমূল এবং বামেদের সেটিং। ইনফ্যাক্ট সেটিং এর কথা তুমি এর আগে প্রচারের সময় তুলেছিলে, একেবারে পরিষ্কার তৃণমূলে সম্ভবত সব থেকে স্পর্শকাতর ইস্যু তুলেছিলে প্রতিকূল, সেটা হচ্ছে যে সিন্ডে মডেল। এটা নিয়ে অভ্যন্তরীণ সমীকরণ বারবার নানা রকম জল্পনা শুনেছি, তুমি পরিষ্কার বলেছিলে সিন্ডে মডেল নিয়ে একেবারে স্পষ্ট কটাক্ষ করেছিলে। আমি একবার দেখে নেব সিন্ডে মডেল নিয়ে প্রতিকূল ঠিক কী বলেছিল। সিন্ডেকে তৈরি করতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে, সিট কম পড়লে যাতে সিন্ডের মতো কেউ একজন থাকে যিনি বিজেপিকে ব্যাকআপ দিতে পারে। আমি ইডি সিবিআইয়ের হাত থেকে তোমাকে বাঁচাবো, তার বদলে তুমি আমাকে কিছু সিট দেবে। আমি পিসি ভাইপোকে ছেড়ে রাখবো, তার বদলে আমাকে লোকসভা নির্বাচনে কিছু সিট চাই। সেটিং এর কথা তুমি বলেছিলে, আজকে তোমার বিরুদ্ধে সেটিং এর অভিযোগ উঠবে। সুমনদা, তৃণমূল তো বলে যে সিপিএমের সমস্ত ভোট কেটে বিজেপিতে গেছে, বা বিজেপি তো সেটিংয়ের কথা বলে। আচ্ছা, আমি বলেছিলাম যে সিপিএম তৃণমূলের তৃণমূল বিজেপির সেটিং আছে। তৃণমূল বিজেপির সেটিং ভাঙার জন্য মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে চলে গেলেন, আর সিপিএম বিজেপির সেটিং ভাঙার জন্য মোহাম্মদ সেলিম হুমায়ুনের সঙ্গে বৈঠক করতে গেলেন। নতুন করে সব কিছু ভাবতে হবে, নতুন করে সব কিছু দেখা হচ্ছে, সামনে দেখতে হচ্ছে, নতুন করে ভাবতে হবে। তুমি কি বলছো যে হুমায়ুন কবিরের সঙ্গে এই বৈঠক সিপিএমের যে দাবি বা এত বছর ধরে যে স্লোগানগুলো চলে আসছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সেটাতেও ধাক্কা? শুধু হুমায়ুনের সঙ্গে বৈঠক নয়, জামায়াতের সঙ্গে বৈঠক, এসডিপিআইয়ের সঙ্গে, এসডিপিআইয়ের সভাতে রাজ্য নেতৃত্ব যাওয়া, অনুমতি নিয়ে জেলা সম্পাদকের যাওয়া, জামাতের সঙ্গে কাকাবাবুর ছবির পায়ের তলায় জামাতের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। মুজাফফর রহমান নয় কিন্তু, কাকাবাবুর পায়ের তলায় জামাত। এসডিপিআই ভারতবর্ষের মাটিতে মানে এর আগে বলা যায় যে ওদের উইংস দুবার ব্যান্ড হয়েছে, তার সঙ্গে হুমায়ুন দুদিন আগে যে দাঙ্গা করেছে তার সঙ্গে।
গোটা পশ্চিম তৃণমূলের যে হিন্দু সংখ্যার ভোট সিপিআইএমের দিকে আসছিল, যারা মনে করেছিল এসআইআর ইস্যুতে বিজেপি তাদের ক্ষতি করেছে, তো ফলে সিপিআইএমটা বেটার, চলো সিপিআইএমে যাই। হুমায়ুনের সঙ্গে বসার পরে তাদের লাথি মেরে মেরে বলা হলো সিপিআইএমে তোমাদের জন্য জায়গা নেই, তুমি বিজেপিতে যাও। আচ্ছা, শ্রমিক ভট্টাচ কয়েকদিন আগে বললেন সম্পাদক হওয়ার পরে, কমরেড সিপিএম আপনারা আমাদের সঙ্গে আসুন, একাধিকবার বলেছেন। তারপরেই কমরেড হুমায়ুনের সঙ্গে বৈঠক করার পরে আপনি আশা করেন ওই হিন্দু ভোট সিপিএমে থাকবে? আর উল্টো দিকে দাঁড়িয়ে যখন জামাত এসডিবিআর সঙ্গে বসা হচ্ছে, সংখ্যালঘু ভোটকে কাটার চেষ্টা হচ্ছে বা একত্রিত করার চেষ্টা হচ্ছে, তো ফলে সুমনদা এখন বলছি তো নতুন করে সব কিছু সমীকরণ ভাবতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে, কে সেটিং নয়। প্রতিকুর, তুমি বলছো যে তুমি প্রশ্ন করে সিপিএমে কোণঠাসা হয়েছো। তুমি তৃণমূল বা অন্য কোনো দলে যোগ দিলে সেখানে প্রশ্ন করলে আরও বেশি কোণঠাসা হবে না, এই গ্যারান্টি তোমাকে কে দিল? তুমি তৃণমূল দলে বা বিজেপি দলে একজন নেতা বা নেত্রীর নাম বলো যিনি দলের মধ্যে প্রশ্ন করেও একেবারে বহাল তবিয়তে আছেন। আমি বলছি সংসদীয় রাজনীতিতে আজকালকার রাজনৈতিক দলগুলোর মধ্যে এই রকম উদাহরণ কিন্তু পাবে না। প্রশ্ন করার স্বাধীনতা কোন দলে আছে? আমি বলছি এই একই ভবিষ্যৎ পরের দলগুলোতে তোমার জন্য অপেক্ষা করছে যদি তুমি এই তোমার প্রশ্ন করার স্বভাবটাকে চালিয়ে যাও, মনে হয় না? সুমনদা, প্রতিটা মানুষের তো একটা মেন্টাল প্রিপারেশন থাকে। আপনি যেমন সাংবাদিক, আপনার কাজ হচ্ছে প্রশ্ন করা, হ্যাঁ, যে ডাক্তার তার কাজ হচ্ছে রুগী দেখা। আপনার মেন্টাল প্রিপারেশন নিয়ে আছে। এখন যদি আপনাকে কোদাল চালাতে দেওয়া হয়, আপনি কি চালাবেন? স্বাভাবিকভাবেই হয়তো চালাবেন, কিন্তু কষ্ট হবে। আমি যখন রাজনীতি করতে আসি, আমার সামনে অনেকগুলো অপশান ছিল। আমি বাম রাজনীতি বেছে নিয়েছিলাম কারণ এখানে গণতন্ত্রের পরিসর ছিল। আমি মাইন্ড সেট আপ নিয়ে এসেছিলাম যে ভাই এখানে প্রশ্ন করা যায়, এখানে তো প্রশ্ন করতে পারিনি। আর উল্টো দিকে আপনি যাদের কথা বলছেন, আমি সেই মাইন্ড সেট আপ নিয়ে যাব, কি প্রশ্ন কোথায় করতে হয় সেটা জেনে যাব। মানে পরের দলে তোমার মাইন্ডসেট থাকবে যে বাবা এখানে বেশি প্রশ্ন করবো না। হতে পারে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আমি যে দলেই যাব নিশ্চয়ই প্রশ্ন করার অধিকার আমাকে সেই দল দেবে। এরকম কোনো দলের ভারতবর্ষে তোমার উদাহরণ জানা আছে যে প্রশ্ন করার অধিকারকে ভীষণ স্বাগত জানানো হয়? আবার সব দলেই তো বলে যে আমাদের দলে গণতন্ত্র আছে, ফলে অনেক দলের অনেক ইন্টারনাল বিষয় থাকে। আমি তো এখনো অন্য কোনো দলে ঢুকিনি, ঢোকার পরে বুঝতে পারবো যে কি পরিস্থিতি আছে। তখন যদি সুযোগ হয় তোমার স্টুডিওতে এসে বলে যাব যে তুমি কাগজে বা টিভিতে একটা বিজ্ঞাপন দিতে পারো যে সেই দল আমার সঙ্গে যোগাযোগ করুন যারা প্রশ্ন তোলার, দলীয় কর্মী, সমর্থক, এমনকি নেতাদের প্রশ্ন তোলার অধিকারকে স্বীকৃতি দেয়। এটা একটা বিজ্ঞাপন দিতে পারো। মদন দা তো তৃণমূলে প্রশ্ন তুলেছে, দিলীপ ঘোষও তো বিজেপিতে প্রশ্ন তুলেছে, এখনো তো বহাল তবিয়েতে আছে। তো মদন মিত্র আর দিলীপ ঘোষের দলের মধ্যে অবস্থান কি খুব দারুণ আছে বলে তোমার মনে হয়? সেটা না, বাট প্রশ্ন করছে বহিষ্কার তো হয়নি, বা প্রতিক্রমণ মতো ব্যক্তিগত আক্রমণ তো হতে হয়নি। এটুকু বলছি, ব্যক্তিগত আক্রমণ তোমার কোণঠাসা করতে পারে। আজকের একটু কম স্পেস দিচ্ছে, দুদিন পরে তোমার সুযোগ থাকলে তুমি একটু বেশি স্পেস পাবে, সেটা প্রশ্ন না। কিন্তু ব্যক্তিগত আক্রমণ তো দল থেকে করেনি, বিরোধীরা করতে পারে, সেই মাইন্ডসেট সবার থাকে, কিন্তু দলের অভ্যন্তরে ব্যক্তিগত আক্রমণ। আচ্ছা বেশ, দেখো আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যারা অন্য দল থেকে তৃণমূলে যোগ দেন তারা সাধারণভাবে দুটো কথা বলেন। এক, আগের দলে দমবন্ধ হয়ে আসছিল, আর দুই, চতুর্দিকে এত উন্নয়ন হচ্ছে তাই আমিও উন্নয়ন যজ্ঞে সামিল হলাম। প্রথমটা তো তোমার কথার সঙ্গে মিলে যাচ্ছে। তুমি কি দ্বিতীয়টাও মনে করো যে তৃণমূল সরকার এই রাজ্যে প্রভূত উন্নয়ন করেছে? কিছু কাজ তো ভালো করেছেই অবশ্য সুমনদা। কালকের আপনাদের চ্যানেলে আমি বলেছি, যেমন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আমাদের তো স্ট্যান্ড পয়েন্ট আগে আমি নিজে বহুবার হয়তো আপনার ক্লিপে থাকতে পারে, আমি নিজেই বলেছি ভিক্ষা নয়, আমি অধিকার চাই। পরে দলীয় স্ট্যান্ড হয়েছে আসলে ওরে ভিক্ষা বললে ভুল রিয়াকশন হচ্ছে, ভোট কেটে যাচ্ছে। ওটা তো এটা ঠিক, অনেক গরিব গ্রামের মা বোনেদের ওটা আত্মসম্মান, ওই টাকা দিয়ে মোবাইলে রিচার্জ করে, ওই টাকা দিয়ে ছেলের স্কুলে টিফিন পাঠায়, ফলে ওটা বলা যাবে না। আমরা তখন বললাম, স্ট্যান্ড চেঞ্জ করলাম লোকসভা ভোটে, আমরা লক্ষ্মীর ভাণ্ডারের দাম বাড়াবো, লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা বাড়াবো, 1,500 টাকা ছিল 2,000 করবো, 3,000 করবো। তো ফলে কিছু তো স্ট্যান্ড চেঞ্জ হয়েছে আমাদের। ফলে হ্যাঁ, উন্নয়ন তো হয়েছে, অবশ্যই কিছু উন্নয়ন তো হয়েছে, এবং তার গুণগান তো অবশ্যই করতে হয় সুমনদা। বাট শুধু এই প্রশ্ন না, প্রতিক্রমণ শুধুমাত্র উন্নয়ন, দুর্নীতি এর পাশাপাশি দুর্নীতির প্রশ্নগুলো বলবো। প্রতিক্রমণ শুধুমাত্র উন্নয়নের প্রশ্নে অন্য কোনো দলে যাবে, মানে আপনি প্রথমেই ধরে নিচ্ছেন আমি তৃণমূলে যাবো, যাক আমি ধরেই বা নিলাম, শুধু উন্নয়নের প্রশ্ন নয় এখানে। মানে আমি বলছি অন্য কিছু ধরার তো কোনো দরজা খুললে সুমনদা বোঝে অনেকগুলো একটা কথা আছে, ইন্টেলিজেন্ট গেস। আমি বলছি তোমার ক্ষেত্রে গেসের সঙ্গে ইন্টেলিজেন্স পার্টটাও যুক্ত নয়, তার কারণ অবধারিতভাবে তোমার গত 48 ঘন্টার প্রত্যেকটা বক্তব্য আমি যদি সামনে রাখি, তাতে এক এবং একমাত্র যে দলটা তোমার বিকল্প হতে পারে বলে তোমার কথা থেকে মনে হচ্ছে সেটা ওয়ান অ্যান্ড অনলি তৃণমূল কংগ্রেস হতে পারে, সেটা সময় বলবে।
তুমি যদি এই গোটা সাক্ষাৎকারটাকে মানে গত 48 ঘন্টায় রাহুল গান্ধীর প্রশংসা করতে, নরেন্দ্র মোদীর প্রশংসা করতে, তাদের উন্নয়ন দেখতে পেতে, তাহলে সেই অপশন খোলা পশ্চিমবঙ্গে রাখতাম। যদি রাহুল গান্ধী থাকতেন অবশ্যই রাহুল গান্ধীর প্রশংসা করতাম। রাহুল গান্ধী বিরাট বড় ফ্যান, বাংলা ভাষা ওই ভারত জোড়ো যাত্রাতে আমি বিরাট বড় ফ্যান ছিলাম। তো যদি পশ্চিমবঙ্গে রাহুল গান্ধী থাকতেন নেতৃত্ব হিসেবে অবশ্যই রাহুল গান্ধীর ফ্যান হতাম, সেটা আলাদা প্রশ্ন সুমনদা। বাট আমি শুধুমাত্র উন্নয়নের জোয়ারে ভেসে এসেছি বা দম বন্ধ হয়ে যাচ্ছে বা XYZ এগুলোর মধ্যে না। পলিটিক্যাল তো একটা কথা আছে সুমনদা, বিজেপি বিরোধী লড়াই কে লড়তে পারবে, একটা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে কে তার বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারবে, এখানে অন্য আর কোন দল আছে? ফলে বিজেপিকে শুধু ভারতবর্ষের মাটিতে সাম্প্রদায়িকতাবাদের রাজনীতি এবং সংখ্যাগুরু সাম্প্রদায়িকতাবাদের রাজনীতি যেভাবে হাওয়া দেওয়া হচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, উল্টো দিকে বাংলাদেশেও জামাতকে ওইভাবে হাওয়া দেওয়া হচ্ছে। তাহলে আমি পশ্চিমবঙ্গের মাটিতে বসে জামাতকে গালাগাল দেবো আর ভারতবর্ষের মাটিতে জামাতের সঙ্গে মিটিং করব, দুটো একসঙ্গে হয় না। আচ্ছা, বিজেপি বিরোধী লড়াই হ্যাঁ। যে সবচেয়ে শক্তিশালী ভূমিকা পালন করবে আমি তার সঙ্গে থাকবো, স্বাভাবিক এটাই। কিন্তু আমি বলছি যে জেলা তোমার দক্ষিণ 24 পরগনা, আমফানে দুর্নীতি এই তৃণমূল আমলে সব থেকে বেশি হয়েছিল ওই দক্ষিণ 24 পরগনা জেলায়। সেই দুর্নীতি যেটা তৃণমূলের বিরুদ্ধে অন্যতম বড় ইস্যু, সেটা নিয়ে তোমার কি অবস্থান হবে? সেটা শিক্ষা দুর্নীতি হতে পারে, সেটা আমফান নিয়ে দুর্নীতি বা চিটফান্ড দুর্নীতি হতে পারে, কি অবস্থান নেবে তুমি? আচ্ছা, আমার এখনো কোনো সন্তান হয়নি, আমি বিয়েও করিনি। আপনি যদি আমার সন্তানের নাম জিজ্ঞেস করেন আমি কি করে বলবো? বা আমার বাবা কারুর কাছ থেকে ধার নিয়ে চলে গেছিলেন, এখন যদি আপনি বলেন যে তোর বাবা কত টাকা ধার নিয়ে গেছিল, আমি কি করে বলবো? আমার বাবা আমাকে না বললে আমি তো বলতে পারবো না। তো ফলে তৃণমূল যদি দুর্নীতি করে থাকে, আমি তো এখন তৃণমূলে নেই। আচ্ছা, সেই প্রশ্নের উত্তর আমি দেবো কি করে? আচ্ছা, তুমি এতদিন যে দলটায় ছিলে সেই দলটা তুমি বলছিলে গণতন্ত্র নিয়ে, আমি একটা ছোট্ট উদাহরণ দিই, তারপর তুমি বলতে পারবে। তুমি বলতেই পারো যে এটা তো সুমনদা আমায় দেখাচ্ছেন 2009 সালের কথা, তখনকার পরিবেশ আর যে সময়টার কথা আমি বলছি সেই পরিবেশ আলাদা, তুমি বলতেই পারো। সুভাষ চক্রবর্তী 2009-এর 11ই মে আমার একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে যারা কমিউনিস্ট পার্টির নীতি নির্ধারক, যারা ঠান্ডা ঘরে বসে বা ভোটের লড়াইতে না লড়ে পার্টিটা চালান, তাদের প্রত্যেকে ভোটে লড়া উচিত। কোন সময় বলছেন? যে সময় প্রকাশ কারাত হচ্ছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এখানে রাজ্য সম্পাদক হচ্ছেন বিমান বসু। দুজনের কেউই কোনো জীবনের কোনো অংশে কাউন্সিলর নির্বাচনেও দাঁড়াননি, কোনো ভোটে লড়েননি। এরপরও কিন্তু মেক নো মিস্টেক, সুভাষ চক্রবর্তীর বিরুদ্ধে সিপিএম পার্টি কোনো ব্যবস্থা নেয়নি। আমি যেহেতু তুমি গণতন্ত্র, মুখ খোলা, এমনকি প্রকাশ্যে মুখ খোলার কথা বললে, আমি একবার 11ই মে 2009 সালে সুভাষদা কি বলেছিলেন একবার দেখাই। আমি সবসময় মনে করি নেতৃত্বে যাওয়ার যোগ্যতার অন্যতম বিচারের মাপকাঠি হচ্ছে মানুষকে সে কতটা চেনে এবং মানুষ তাকে কতটা দেখে। আমি প্রমোদ দাশগুপ্ত জীবিত থাকাকালে আমার রাজ্য পার্টিতে আমি প্রস্তাব দিয়েছিলাম, উনি নির্বাচনে অংশগ্রহণের পক্ষে, কিন্তু উনি দাঁড়াবেন না। আমি বলেইছিলাম আমাদের রাজ্য পার্টি মিটিংয়ে যে প্রত্যেকের, আমাদের পলিট ব্যুরোর মেম্বার বলুন, আমাদের রাজ্য পার্টির নেতৃত্ব বলুন, জনমানসের অবস্থানটা কী এবং তার সঙ্গে সম্পর্কটা কিভাবে আছে এটা বুঝে, তা না হলে বদ্ধ ঘরে বসে শুধু নেতৃত্ব দিয়ে দিলাম, এইটাই যথেষ্ট না। আমার প্রস্তাব গ্রহণযোগ্য হয়নি, কিন্তু আমি এখনও মনে করি সমস্ত স্তরেরই নেতৃত্ব পরীক্ষিত হয়ে আসা উচিত। কোষ্ঠী পাথরটা হচ্ছে জনগণ। প্রকাশ্যে বলেছিলেন, স্টুডিওতে বসে বলেছিলেন, এবং তারপরও পার্টি কিন্তু ব্যবস্থা নেয়নি। অর্থাৎ এই ধরনের একটা ফান্ডামেন্টাল প্রশ্ন যে সব নেতার ভোটে লড়া উচিত কি না, যখন দেশের সবথেকে বড় নেতা এবং রাজ্যের সবথেকে বড় নেতা দুজনের কেউই জীবনে কোনো দিন ভোটে নেননি, তারপরও কিন্তু সুভাষ চক্রবর্তীর বিরুদ্ধে দল ব্যবস্থা নেয়নি। ঘটনাচক্র সম্বন্ধে এটা শোনার পরে আজকে এটা বলতে বাধ্য হচ্ছি, হ্যাঁ। সেদিনের সফিদা বা সেদিনের সুভাষদা যা যা বলে গেছিলেন, আজকের সিপিআইএমে সেটাই বাস্তব অবস্থান। দেখুন, আজকে যারা নীতি নির্ধারণ করছে, সে MABB হতে পারেন বা মোহাম্মদ সেলিম হতে পারেন, তারা প্রত্যেকেই ভোটে দাঁড়াচ্ছেন। অদ্ভুতভাবে কি ধ্রুব সত্য, তাই না? সেদিন যদি হয়তো কথাটা মেনে নিত, আজকের হয়তো এই অবস্থা হতো না। তো ফলে চলতে চলতে তো মানুষ শেখে, আমরা শিখছি কম বোধ হয়, ঠকছি বেশি। ঠকা থেকে তো শেখা হয়, আমরা ঠকছি বেশি, শিখছি কম। আমরা পার্টি করছি সুমনদা, পার্টি গড়ার কাজ বোধহয় করতে পারিনি। তুমি বারবার বলেছিলে একাধিকবার তোমায় খুন করার চেষ্টা করা হয়েছে, একবার বোধহয় তোমায় প্রায় অর্ধমৃত করে নদীর ধারে ফেলে রাখা হয়েছিল। তোমার আগের দলের সতীর্থরা তোমায় হাসপাতালে ভর্তি করান। তুমি তো তৃণমূলকেই তার জন্য দায়ী করেছিলে।
আর কাল তুমি তোমার পরবর্তী দলের ওপর ভরসা রাখার কথায় বলেছিলে যে মৌমাছির কামড়ে তুমি ক্ষতবিক্ষত হলে তারা তোমায় হাসপাতালে নিয়ে যাবে। এই জায়গাটা একটু স্ববিরোধী হয়ে যাচ্ছে না? উনি বোধহয় এটা জানতেন না হ্যাঁ। যে ওই সময় যিনি তৃণমূলের বিধায়ক ছিলেন, যার নেতৃত্বে আমার উপর আক্রমণ করা হয়েছিল, হ্যাঁ। তিনি এখন বিজেপিতে। তো ফলে ব্যক্তির নেতৃত্বে মারা হয়েছে, দলের নেতৃত্বে মারা হয়েছে কোথায় বলা হয়েছে? আচ্ছা, একজন ব্যক্তি যিনি গতকাল তৃণমূলে ছিলেন, আজকে এবং ঘটনাচক্রে গত বিধানসভা কিন্তু নির্বাচনে এর পরের প্রশ্নটাই হয় যে তোমায় মেরেছিল এই ধরনের একটা ভয়ঙ্কর অনৈতিক কাজ, খুন বা খুনের চেষ্টা, তার জন্য তৃণমূল কি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল? তার দলের তো ব্যবস্থা নেওয়া উচিত, অন্তত সাসপেন্ড করা উচিত। যেমন আমার এটা দৃঢ় বিশ্বাস, যে কোনো রাজনৈতিক দলে আমাদের দলের বিরুদ্ধে তারা অভিযোগ অনেক উঠেছিল বিভিন্ন জায়গায়। আমার দৃঢ় বিশ্বাস রাজনৈতিক দলে যারা নেতৃত্ব থাকে হ্যাঁ। তারা কোনোদিন কাউকে মারতে বলেন না। হ্যাঁ। করে হয়তো অনেকে করে, অতি উৎসাহিত হয়ে করে। সব খবর যে নেতৃত্বের কাছে থাকে এটা হয়তো কিছু খবর থাকে, এটাও ঠিক। আমার দৃঢ় বিশ্বাস আপনি যে দলের দিকে ইঙ্গিত করছেন সেই দলের সুপ্রিমো যদি জানতেন অবশ্যই বলতেন আমিও ছাত্র রাজনীতি করে উঠেছি। ঠিক, কিন্তু আমি বলছি মারামারি লড়াইটা না তো কর। দুটো দলের মধ্যে ছিল, দুই ব্যক্তির মধ্যে তো ছিল না। কোনো ব্যক্তিগত ইস্যুতে তো প্রতিকুর রহমানকে খুনের চেষ্টা হয়নি। একদমই। সেক্ষেত্রে আমি বলছি এবার কেসের কথায় যদি আসি, তোমার বিরুদ্ধে বোধহয় 84টা কেস আছে, যার বেশিরভাগটা তৃণমূলের দিক থেকে করা বলে তুমিই বলতে। আমি বলছি তৃণমূলে যোগ দিলে এই দিক থেকে তো তুমি কিছুটা স্বস্তি পাবে। অবশ্য তোমার পুরনো দল বলতে পারে যে প্রতিকুর রহমান হচ্ছে মানস ভূঁইয়া নাম্বার 2, এই বলে কটাক্ষ করতে পারে। সুমন, আমরাও তো এরকম বলতে পারতাম। ইমার্জেন্সি সময় কমিউনিস্ট পার্টিকে ব্যান করে দিয়েছিল কংগ্রেস, তার সঙ্গে তুমি কিভাবে গেলে? কংগ্রেস তোমাকে এত আক্রমণ করলো, খুন করলো, তার সঙ্গে তুমি একসঙ্গে কিভাবে গেলে? ব্রিগেডের মাঠে এলো, তুমি একজনের হাত ধরে কিভাবে অন্যজনকে ঠেলে দিলে? এই প্রশ্ন অনেকগুলো ওঠে সুমনদা। সেই প্রশ্নগুলোর বল কিভাবে আটকাবেন? শুধুমাত্র প্রতিকুর রহমানকে প্রশ্ন করলে হবে? আপনি তো আমাকে অস্বস্তি যাতে না পড়ি সেই ক্যাপাসিটি তো আপনি আমাকে শিখিয়ে দিয়েছেন। ফলে আমার যে দল আমার দিকে যদি এই অভিযোগ করে, আমি ওনাদের থেকে শিখেছি অস্বস্তি আচ্ছা। কিভাবে কাটাতে হয়। তুমি বলছো ওনারাও নীতির ক্ষেত্রে ঢিলাঢালা মনোভাব নিয়েছেন এবং আগের অবস্থান বদল করেছেন, প্রতিকুর রহমানও আগের অবস্থান বদল করতে পারে, তাই বলছো? কিন্তু এটাকেই তো সুবিধেবাদ বলা হয়। মা গুনে বেটি আর আটা গুনে রুটি, আচ্ছা, এটা বাংলার একটা প্রবাদ বাক্য আছে তো, হ্যাঁ। গ্রাম থেকে আসে, এটা বলা হয়। এই বলো বলো একটু বোঝাও, মানে আমি প্রথম শুনলাম। মা যেমন হ্যাঁ, হবে হ্যাঁ। মেয়ে তেমন হবে। মা যদি সংস্কারী হয় মেয়েও নাকি আচ্ছা। সংস্কারী হবে। আচ্ছা। আর আটার যদি কোয়ালিটি ভালো হয় আটার রুটিটাও খুব ভালো হবে। আচ্ছা। তো আমি মায়ের থেকে শিখেছি, হ্যাঁ। আটার থেকে শিখেছি। আমার আটা যেমন হবে আমার মা যেমন হবে আমি তেমন হবো, এটাই তো স্বাভাবিক। আমি যেখানে স্কুলিং হয়েছে আমার, যেখানে আমার বড় হওয়া হয়েছে, যে চাকাতে আমার পেশা হয়েছে, হ্যাঁ। আমাকে যেমনভাবে পেশা হয়েছে, আমাকে যেমনভাবে স্কুলিং করা হয়েছে আমি তেমন শিখবো সুমনদা। প্রতিকুর, আমি দেখছিলাম তুমি 2022 সালে যখন আনিস খানের মৃত্যু হয়েছিল, দিনের পর দিন এবিপি আনন্দ পরের পর শো করে গেছি আমি, তুমি কিন্তু সরাসরি তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছিলে। আমি জানি না তোমার পুরনো অবস্থানে এখন কি বলবে। আমি দেখছিলাম 2022 সালের 21শে ফেব্রুয়ারি একেবারে স্পষ্ট তুমি বলেছিলে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেছেন। একবার দেখে নি কি বলেছিলে। আনিস খান বরাবরই তৃণমূল বিজেপির বিরুদ্ধে পশ্চিমবঙ্গে রাস্তায় নেমে আন্দোলন করেছে। আমরা এসএফআই দাবি করছি না যে আনিস খান আমাদের কর্মী। একজন ছাত্র পশ্চিমবঙ্গের মাটিতে খুন হয়েছে, সে কোনোদিন তৃণমূল আর বিজেপি করতো না। মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছে। দেখো, ঘটনাচক্রে ঠিক আগামীকাল তোমার এই বক্তব্যের 4 বছর পূর্ণ হবে। 4 বছরের মধ্যে প্রতিকুর রহমান কি অবস্থান পাল্টান? না, আমি একদম স্পষ্ট ভাষায় সুমনদা বলেছি আনিস খান তৃণমূল বিজেপি করতেন না। যদি মাননীয় মুখ্যমন্ত্রী ওই কথাটা বলতেন, আমি এখনও বলছি আনিস খান বিজেপি তৃণমূল করতেন না। ফলে আমার কথা বলতে তো কোনো ভুল নেই সুমনদা। আমি যা বলেছি সেটা এখনও স্বীকার করছি, আনিস খান তৃণমূল বিজেপি করতেন না। দেখো প্রতিকুর, ধর্মগ্রন্থ হিসেবে বলছি না, কিন্তু ভগবদ্গীতার মূল গল্পটা তুমি নিশ্চয়ই জানো। গীতার প্রথম অধ্যায় হচ্ছে অর্জুন বিষাদ যোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনের শ্বেত শুভ্র রথটিকে কুরুক্ষেত্রে দুপক্ষের মধ্যিখানে দাঁড় করিয়ে দিলেন, দিয়ে বললেন, হে পার্থ, সামনেই কৌরবকুল, দেখো। ব্যাস, অর্জুনের হাতে ধনুর্বাণ খসে গেল, তিনি রথের ওপর বসে পড়লেন। তিনি বললেন, হে কেশব, এরা তো প্রত্যেকে আমার নিকট আত্মীয় এবং বন্ধুরা, এদের নিয়েই তো আমি রাজ্যভোগ আর সুখ ভোগ করে থাকি। এদের সঙ্গে যুদ্ধ করে আমার জয়লাভ চাই না হে মধুসূদন। পরে প্রতিকুর রহমানের এই একই উপলব্ধি হবে না তো? যে পার্টিকে ভালোবেসে তুমি হয়তো নিজের পরিবারকে উপেক্ষা করেছো, মানে সময় দিতে পারোনি, যখন দেখবে রাজনৈতিক লড়াইটা, ভোটের লড়াইটা সেই পুরনো সতীর্থদের বিরুদ্ধেই হচ্ছে, কয়েক মাস আগেও যাদের সঙ্গে ওঠা বসা ছিল, তখন অর্জুনের ধনুর্বাণ খসে যাবে না তো? নাকি পরের দলে তোমার জন্য কোনো শ্রীকৃষ্ণ অপেক্ষা করছেন? সুমনদা, এখানে আমার প্রথম একটা অন্য প্রশ্ন আছে। হ্যাঁ। প্রথমে আমি আমার সামনে শ্রীকৃষ্ণ অপেক্ষা করছে কি অন্য কেউ সারথি অপেক্ষা করছে আমি জানি না, হ্যাঁ। আমার পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আমি অর্জুন নই। আচ্ছা,
আমি অভিমন্যু, আমি চক্রভিউ ভাঙতে ঢুকেছি। অভিমন্যু আমি যখন- চক্রবর্তীও ভাঙতে পারেনি, প্রাণ হারিয়েছিল। ভেতরে ঢুকেছিলেন। আমি যখন শ্রীকৃষ্ণের পায়ে প্রণাম করছি, শ্রীকৃষ্ণ আমাকে একবারের জন্য বলেননি আয়ুষ্মান ভাবা, বলেছে যশস্বী ভাবা। অভিমন্যুর ট্র্যাজেডিটা হচ্ছে অভিমন্যু ঢোকার মন্ত্রটা জানতেন, বেরোনোর কৌশলটা জানতেন না। সেরকম হবে না তো? এতদিনে অভিমন্যুরা বেরোনোর মন্ত্রও জানেন, ঢোকার মন্ত্রও জানেন, শিখে গেছে। সরাসরি পরের প্রশ্নটা করি, শ্রীকৃষ্ণকে অভিষেক বন্দ্যোপাধ্যায়? জানি না, সময় বলবে। দরজা খুললে অপেক্ষা করবে। আমি সুমনদা, এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি একদম সুমনদা। একদম, নিশ্চয়ই। আমার মনে কোনো গিল্টি নেই, এই কারণে নেই, দেখুন কান্তি গাঙ্গুলি একটা দীর্ঘদিনের নেতৃত্ব, আপনি জানেন, পার্টি হোল টাইমার। একদম। কান্তিদা জেলা থেকে গাড়ির তেলের খরচা দেওয়া হতো, এখন কান্তি গাঙ্গুলি বন্ধ করে দেওয়া হয়েছে। অমিয় পাত্র দীর্ঘদিনের নেতৃত্ব, জঙ্গলমহল জুড়ে দীর্ঘদিন কাজ করেছেন। একদম। সেন্ট্রাল কমিটিতে বয়স থাকার সময়ও ছিল 1 বছর, বাদ দিয়ে দেওয়া হলো। আচ্ছা, অশোকদার মতো নেতৃত্ব উত্তরবঙ্গে, শিলিগুড়িতে অশোকদার কি আরও অন্য কোনো কাজে ব্যবহার করা যেত না? সুজন চক্রবর্তী দীর্ঘদিন ধরে ছাত্র ফ্রন্টের দায়িত্ব ছিলেন, রাতারাতি হঠাৎ করে সরিয়ে অন্য কোথাও দিয়ে দেওয়া হলো। এনবিএটা খারাপ না, কিন্তু সুমনদার কি, সুজনদা বা কান্তিদা বা অশোকদা, এদের কি শুধুমাত্র, বা অমিয়দা, অসংখ্য এরকম আছে, এনাদের কাজ কি শুধু এগুলো করা, নাকি প্রশ্ন করবার জন্য উপরে টপ টু বটম, উপরে সিনিয়র থেকে শুরু করে নিচে জুনিয়র, সবগুলোকে আস্তে আস্তে সাইড লাইন করে দেওয়া, যাতে ফ্রেমের মধ্যে কেউ না থাকে? প্রেমে কে থাকবে বা কারা থাকবে? সেলিম দাস সহ ওনার গুটি কয়েকজন আছে যাদেরকে উনি ভালোবাসেন, অত্যন্ত বিশ্বাস করেন, এবং তাদেরকেই ফেমে রাখবেন। সুমনদা, আমার দিনের শেষে গিয়ে অন্তত ওই কান্তিদার মতো বয়সে এখন গিয়ে, বা আমি জানি অমিতা ডিফেন্স করবে, কান্তিদা আমার কথার বিরুদ্ধে বলতে বাধ্য উনি, কারণ উনি পার্টি এখনও সদস্য, বলতে বাধ্য উনি বলবেন। বাট আমার এটুকু রিয়েকশন হয়েছে, কান্তিদার মতো বয়সে গিয়ে এটি যেন মনে করতে না হয় আমি সারা জীবন পার্টির হোল টাইমার করলাম, পার্টির হোল টাইমার, সামান্য তেলের টাকাও পার্টি আমাকে দিচ্ছে না, হাত ছেড়ে ফেলে দিচ্ছে, এই যেন মনের মধ্যে অনুতপ্ত বোধ যেন না থাকে। মানে তুমি ভবিষ্যতের কথা ভেবে, মানে যখন বয়স হয়ে যাবে তখন যেন রিগ্রেট না হয়, সেটাও তোমার দল ছাড়ার আরেকটা কারণ। দেখুন, লুকিং গ্লাস থেকে যেমন পেছনের দিকে তাকাতে হয়, আবার না, আমি সামনের দিকে মনে এগোতে করি হয়। আমি মনে করি দেখো, রাজনীতিতে ভবিষ্যতের কথা এবং রাজনৈতিক ভবিষ্যতের কথা ভাবা কোনো অপরাধ নয়, কোনো পাপ নয়। ভবিষ্যতের কথা তো অবশ্যই ভাববে, মানে মানুষের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ, দুটোর কোনো ভাবাই কোনো অপরাধ নয়। কিন্তু তুমি ফেসবুকে লিখেছিলে নীতি নৈতিকতা ছাড়া আর যাই হোক কমিউনিস্ট পার্টি হয় না। একেবারে ঠিক কথা, বরং আমি বলবো কোনো পার্টি হয় না। কিন্তু আদর্শগত অবস্থান থেকে বিপরীত অবস্থানের কোনো দলে যোগ দেওয়াটাও কি নীতি নৈতিকতার বিচারে সঠিক কাজ? একদমই। কিন্তু আক্রমণটা যখন ব্যক্তিগত হয় সুমনদা, যখন আক্রমণের কেন্দ্রবিন্দুতে যখন একজন ব্যক্তি হয়, ব্যক্তির সঙ্গে যখন ব্যক্তিগত লড়াই হয়, তখন একজন ব্যক্তিকে ডারউইনের তত্ত্ব বলে তোমাকে বাঁচার অধিকার আছে, সেই বাঁচার অধিকারের জন্য তোমাকে যা খুশি তাই করতে হতে পারে। আমরা মানুষ অভিযোজিত হয়ে হতে এই জায়গায় এসছি কেন? আমরা সময়ের সঙ্গে নিজেকে পাল্টেছি বলে তাই। আচ্ছা, আমি নীতি নৈতিকতার কথা বলবো, হ্যাঁ, প্রতিদিন সেই নীতি নৈতিকতার দোহাই দিয়ে একজন নেতৃত্ব, তার সন্তান, তার ছেলে, তিনি পার্টির মধ্যে পার্টি মেম্বারও নন, তিনি পরিকল্পনা করবে। প্রতিকুর রহমানের হাতে মদের গ্লাস না ছবি আছে, আচ্ছা প্রতিকুর রহমানের সঙ্গে কোনো মেয়ের পরকীয়ার চ্যাট পাওয়া যাচ্ছে না, একটু ফেসবুকে ছাড়তে হবে। এই ষড়যন্ত্র যদি করা হয়, এই ব্যক্তিগত আক্রমণ যখন তোমার সামনে আসে যে হ্যাঁ আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করা হচ্ছে ঘরশ্রী বেগমের মতো, তখন বোধহয় আমার অবস্থানটা নীতিগতভাবে না ঠিক হলেও ব্যক্তিগত প্রতিকুর রহমানের প্রশ্নে এই প্রশ্নটা ঠিক। এটা শুধু নীতিগত প্রশ্ন নয়, ব্যক্তিগত প্রশ্ন কিছুটা আছে। কিন্তু তুমি কান্তি গাঙ্গুলির যে উদাহরণটা দিলে, সেটা শুনে মনে হলো যে তুমি তোমার পেনশন স্কিমটা, পেনশন প্ল্যানটা সুনিশ্চিত করতে চাইছো। না, সেটাও নয় সুমনদা, যে বয়সকালে আমার যেন গাড়ির টাকার জন্য পার্টির কাছে হাত পাততে না হয়, এবং পার্টিও যেন আমায় এই বৃদ্ধ বয়সে জীবন সায়ান্নে এসে এই অপমান করার সুযোগ না পায়। সেটাও নয় সুমনদা। বার্ধক্য ভাতার মতো অমিয়দা তো কিছু নেই, অমিয়দার উদাহরণটা কি বলবেন? ওটি প্রশ্নটা আমি বয়সকালে কি পাবো কি পেলাম সেটা নয় সুমনদা। আমি আগেও বলেছি 2006 সাল থেকে ছাত্র রাজনীতিতে এসেছি আমি, সবে তখন স্কুলে পড়তাম। 8 সাল থেকে সক্রিয় রাজনীতি, আজকের 26, জীবনের অর্ধেকের বেশি সময় ধরে বিরোধী সিপিআইএম করেছিলাম। তখন যদি মনে হলো যে এসএফআই এর একেবারে শীর্ষ পদ পেয়েছো, একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছো, সেই সুযোগও পার্টি তোমায় দিয়েছে। আমি এসএফআই এর একদম ইউনিট থেকে কাজ করতে করতে উঠেছি, সেই সুযোগ পার্টি আমাকে দিয়েছে, অবশ্যই দিয়েছে, এবং তার জন্য আমি কৃতজ্ঞ। এবং আমি সেটা আমার জাহির করার জন্য বলছি না সুমনদা, আমার মতো অসংখ্য কর্মী আছে
যারা এই কাজটা করেছে। আমার প্রশ্ন এখানে, যদি এই প্রশ্ন আমার সিকিউর করা হতো যে ভবিষ্যৎটা আমি সিকিউর করব, পেনশনটা আমি সিকিউর করব, 26 তো ছিল, 21 তো ছিল, 19 তো ছিল, 14 তো ছিল, যে কোনো সময় যে, আচ্ছা আমার এই রাজনৈতিক আচ্ছা, জীবনে অপেক্ষা করলে না কেন? ধরো মোহাম্মদ সেলিম তো আজীবন এই পদে থাকবেন না, পার্টিকে ভালোবেসে তুমি অপেক্ষা করে যেতে, তারপর পরবর্তী সময় হয়তো সময় এবং পরিস্থিতি পাল্টাতো। যে কোঠরি তৈরি করা হয়েছে কেউ মুখ খুলবে না। ওই 2-1 যারা মুখ খুলেছেন, আমি ওই জন্য বললাম অমিতকে বাদ কেন, অশোকদাকে সাইড লাইন করে দেওয়া হচ্ছে কেন, সুজনদার মতো লোক, হ্যাঁ পাবলিকেশন গুরুত্বপূর্ণ, সিপি লেফট রাজনীতির প্রশ্নে পাবলিকেশন গুরুত্বপূর্ণ, এনবিতে বসে আছেন পাবলিকলি মুভ করতে পারছেন না। আচ্ছা ছেড়ে দিন আমার কথা, ইয়ং জেনারেশন যারা ছিল, সৃজন ভট্টাচার্য তো যাদবপুরে ক্যান্ডিডেট ছিল, ভালো সম্ভাবনা ছিল, হঠাৎ দিল্লি পাঠিয়ে দেওয়া হলো। দীপশিতা ধর উত্তরপাড়াতে ভালো ভোট পেয়েছিলেন, হঠাৎ দিল্লি পাঠিয়ে দেওয়া হলো, এখন অন্যজনকে ভোটে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। আচ্ছা ছেড়ে দিন, কলতান দাশগুপ্ত যুবতে প্রচলিত নাম, সবাই মিলে বললো কলতান দাশগুপ্ত যুব সেক্রেটারি হোক, প্রশ্ন করে সরিয়ে দেওয়া হলো। কলতান দাশগুপ্ত কোথায় কি? আপনি সিপিএমের ইয়ং জেনারেশনকে আপনি ফেসবুক খুললে, সোশ্যাল মিডিয়াতে খুললে কোথাও ভাষণ দিচ্ছে, কোথাও মিটিং করছে, এটা আপনি দেখতে পাবেন, কিন্তু তাদের জন্য যে জব অ্যাসাইনমেন্ট করা, তাদের জন্য যে নির্দিষ্ট ক্ষেত্রে কাজ দেওয়া, সেটা নেই। কয়েকজনের আছে, বাদবাকি কারণে। আচ্ছা সুমনদা, নিয়ম তো সবার জন্য সমান হবে কমিউনিস্ট পার্টিতে। আমি প্রতিকুর রহমান, আমি যখন ছাত্র ছাড়লাম, আমি বললাম আমার কাজ দিন, বললো গ্রামে ফিরে যাও, আমি গ্রামে ফিরে এলাম। আমি যখন বললাম আমি যুবটা করতে চাই, বললো ইউনিট লোকাল জেলা করে তবে উঠতে হবে, ফাইন। আমার সময় একজন যুব ছাড়লেন, তিনি যুবর সম্পাদিকা, তিনি রাতারাতি সিআইটিউর মাথায় বসছেন, তিনি রাতারাতি একই সঙ্গে 2টো সংগঠনের মহিলা সমিতির সম্পাদক মণ্ডলীর সদস্য হচ্ছেন। আচ্ছা নিয়ম, মীনাক্ষীদের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক। প্রশ্নটা মীনাক্ষীদির সঙ্গে আমার নয়, প্রশ্নটা নিয়মের। মীনাক্ষীদি একসঙ্গে 2টো জায়গায় সর্বোচ্চ জায়গায় যাবে, প্রতিকুর রহমান যখন বলবে কেন বলা হবে যে তুমি সবগুলো হাডেল টপকে টপকে আসো। যা ব্রিগেডে আমার সেলিমদা নিজে বলেছিল যে যুবদের ব্রিগেড হলো, আমাকে 2 দিন আগে ডেকে বললো প্রতিকুর ব্রিগেডে তুমি বক্তা, আমরা সৃজনের সামনেই ডেকে বলেছিল। এখন সৃজন অস্বীকার করতে পারে দলকে ডিফেন্স করার জন্য, সেটা আলাদা প্রশ্ন, বাট এইটুকু সততা রাখা প্রয়োজন। আমাকে সেলিমদা বললেন তুমি ব্রিগেডে বক্তা। আগের দিন ব্রিগেডের সভার আগের দিন আমাকে বলা হলো যুব নেতৃত্ব চাইছে না তুমি ব্রিগেডে বক্তা হও। তাহলে আপনি রাজ্য সম্পাদক, পার্টির রাজ্য সম্পাদক, আপনি আমাকে আগে থেকে বললেন কেন? আমি কোনোদিন সে নিয়ে বলিও নি সুমন, আমি কথা প্রসঙ্গে বললাম। তুমি আন্তঃপার্টি সংগ্রাম বইটা নিশ্চয়ই অনেক স্টলে বিক্রিও করেছো, পড়েওছো। পার্টির ভেতরে থেকে এই লড়াইটা চালানো যেত না? পার্টির ভেতরে যদি সাংগঠনিকভাবে প্রবলেম হতো, পার্টির ভেতরে যদি মতাদর্শগতভাবে সংগ্রাম হতো, তাহলে আন্তঃপার্টি সংগ্রাম হয় সুমনদা। এটি আন্তঃপার্টি সংগ্রাম নয়, আন্তঃপার্টি সংগ্রামের নাম দিয়ে ব্যক্তিগত সংগ্রামে পরিণত হচ্ছে, এবং কয়েকজনের পিছনে তাদের ঘাড়ের উপরে ভর দিয়ে কয়েকজনকে সামনে তুলে রাখাচ্ছে। কিন্তু তুমি বলছো যে পার্টির বিরুদ্ধে লড়াই নয়, ব্যক্তির বিরুদ্ধে লড়াই। ব্যক্তির বিরুদ্ধে পার্টির মধ্যে বৃহত্তর অংশকে সঙ্গে নিয়ে এই লড়াইটা চালানো যেত না? যে বৃহত্তর অংশের কথা আপনি বলছেন, যারা বলতে পারতো তাদের তো এই অবস্থা করেছে, যারা বলবে না তারা রিওয়ার্ড পাবে। আচ্ছা সুমনদা, আমার ক্ষেত্রে এই অভিযোগ উঠতেও পারে, তুমি তোমার সুবিধাবাদী অবস্থান থেকে অন্য কোথাও যাচ্ছ, তোমার ভবিষ্যৎ সিকিউর করতে যাচ্ছ। আচ্ছা দলের মধ্যে যারা মুখ না খুলে পথ পাওয়ার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এটা কি সুবিধাভোগী অবস্থান নয়? হ্যাঁ, আমি হয়তো দলের বাইরে যাচ্ছি, আপনি দলের মধ্যে যাচ্ছেন। উদাহরণ শ্রমিক ল্যারি, রতন বাগচি, শ্রমিকদা দক্ষিণ 24 পরগনা জেলাটাকে সেলিমদার হাতে তুলে দিলেন, রতনদাকে সম্পাদক করে, রিওয়ার্ড পেলেন পত্রিকার সম্পাদক। সুজন চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত রাহুল ঘোষ, তিনি সম্পাদক, অত্যন্ত সজ্জন মানুষ, লবিবাজি করে হাত না তুলে সম্পাদক করতে দেওয়া হলো না, এবং ওনার পক্ষে যতজন ছিল বেশ তার মধ্যে কয়েকজন ইয়ং জেনারেশন, ধরো খোকন ঘোষ দস্তিদার যাদবপুরে। আমার যখন ড্যামরা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী হলাম, আমাকে 2 হাত ভরে কিটস পাঠালেন, ঝান্ডা পাঠালেন, টাকা পাঠালেন যে তুই লড়াই কর। তখন যাদবপুরে ভোট হচ্ছে, আমাকে বলা হচ্ছে তুই খোকনদার বিরুদ্ধে হাত তুলবি, আমাকে বলা হচ্ছে তুই খোকনদার বিরুদ্ধে বল। আমি কি করে বলবো সুমনদা? যখন করলাম না, আমার রিওয়ার্ড দেওয়া হলো, আমার কথা ছেড়ে দিন, তাদের অবস্থান কোথায়, রাহুল দাদের অবস্থান কোথায়? আর সুজনদা রিওয়ার্ড পেল কি? যেহেতু সুজনদা মুখ খুলেছে, যেহেতু প্রশ্ন করেছে, যেহেতু প্রশ্ন করে রাহুল ঘোষ কর্নার, অপূর্ব প্রামাণিক, তনুশ্রী মণ্ডল, অনির্বাণ ভট্টাচার্য, খোকন ঘোষ দস্তিদার, কান্তি গাঙ্গুলি, সবাই সাইড। আর উল্টো দিকে দাঁড়িয়ে যারা ওনার হয়ে কথা বলেছেন, গোটা জেলা কমিটি একটা ওনার হাতে তুলে দিয়েছেন, তার বদলে রিওয়ার্ড। আমার ঘনিষ্ঠ একজন, দক্ষিণে বাড়ি, কেন্দ্রীয় কমিটির সদস্য ছিল, অনিরুদ্ধ চক্রবর্তী, এখন এসএফআইয়ের সম্পাদক আছে, ডিনাই করতে পারে, আপনি এটা ডাটা পেয়ে যাবেন।
এসএফআই রানিং করছে, কেন্দ্রীয় কমিটির সদস্য ছিল, শ্রমিকদের ছাত্র ফ্রন্টের দায়িত্ব পেল, প্রথম মিটিং দ্বিতীয় মিটিং হলো, যখন কেন্দ্রীয় কমিটির সম্মেলন হলো অনিরুদ্ধর নাম বাদ দিয়ে দেওয়া হলো। ছাত্ররা সবাই বললো যে অনিরুদ্ধকে রাখা প্রয়োজন, অনিরুদ্ধকে রাখা হোক, সবাই বলল, আমার ধারণা সবাই বলেছে, সেই মিটিংয়ে আমি ছিলাম। তারপরে যখন দিল্লিতে গিয়ে দেখছে কি অদৃশ্য কারণে অনিরুদ্ধর নাম কেটে বাদ তার জায়গায় অন্য একজনের নাম দিয়েছে। তো রিওয়ার্ড নয় তো কি এগুলো? হয় রিওয়ার্ড পাবে, নয় পানিশমেন্ট পোস্টিং পাবে। দেখো প্রতিকূল, আমি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে তোমার হলফনামাটা দেখছিলাম। তুমি বলেছিলে তোমার 2টো ব্যাংক অ্যাকাউন্ট আছে। প্রথমটাতে ভোটের কাজের জন্য 6 লক্ষ টাকা আছে, আর দ্বিতীয়টা ব্যক্তিগত, সেখানে মাত্র 7,511 টাকা আছে। তোমার নিজস্ব গাড়ি দূরে থাক, একটা জমি নেই, বাড়ি নেই। স্ত্রী গৃহবধূ, হোল টাইমার হিসেবে সামান্য দলীয় ভাতায় তোমার সংসার চলে। ইনফ্যাক্ট তোমার অতি বড় শত্রুরা, যারা এখন সকাল বিকেল সোশ্যাল মিডিয়ায় তোমায় গালাগালি করছেন, তারাও তুমি আর্থিকভাবে দুর্নীতিগ্রস্ত এই রকম কোনো অভিযোগ আনতে পারেননি। কিন্তু ধরো তুমি যে দলে যোগ দিলে, সেই দলের কোনো শীর্ষ নেতার বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি নগদ আর 11 কিলো সোনা উদ্ধার হলো। নিজের অ্যাকাউন্টে 7,000 টাকা থাকা প্রতিকুর রহমান তখন কি করবে? কি অবস্থান হবে তার? পশ্চিমবঙ্গে অনেক মানুষ দুর্নীতি করে, ধরে নিলাম, সেই দুর্নীতিগ্রস্ত মানুষদের দেখে কি আমি পশ্চিমবঙ্গে বাস করা ছেড়ে দেবো? আমি তো সৎ থাকার চেষ্টা করব, যে ভাই আমি আমার নিজের জায়গায় সৎ থাকবো। সেখানেও তো আন্তঃপার্টি লড়াই তোমায় করা উচিত এই রকম পরিস্থিতিতে, আর করতে গেলে যদি সুযোগ থাকে, আবার আমি যদি- ক্লাসিফাইড অ্যান্ড ক্রুসিফাইড হবে। যদি সুযোগ থাকে অবশ্যই সেই লড়াই করবো, কিন্তু সেই পরিস্থিতি যখন আসবে তখন তো আমি সেটাকে ফেস করবো। এখন আসেনি, আমি কি করে বলতে পারি সুমনদা? ইফস অ্যান্ড বার্থ দিয়ে তো রাজনীতি হয় না। সময়, সিচুয়েশন, তার উপরে অনেক কিছু বদলাবে। যদি সময় আছে, সিচুয়েশন আসে, অবশ্যই বলবো, এবং প্রয়োজনে আপনার স্টুডিওতে এসে বলে যাবো। বেশ, ইফস অ্যান্ড বার্ডসের কথা হচ্ছে। দেখো, উর্দু কবি হাসনাত মোহানি 1921 সালে লিখেছিলেন ইনকলাব জিন্দাবাদ। ভগৎ সিংয়ের দীপ্ত কণ্ঠে সেটা প্রতিধ্বনিত হলো। পরবর্তীকালে এই স্লোগান এই দেশে সমস্ত বামপন্থী দলগুলো একেবারে রাজনৈতিক স্লোগানে পরিণত করলো। তুমি নিশ্চয়ই কয়েক লক্ষ বা কয়েক কোটিবার এই স্লোগান দিয়েছো। আমি বলছি, এবার কখনো মা মাটি মানুষ জিন্দাবাদ স্লোগান দিতে গিয়ে ইনকলাব জিন্দাবাদ স্লোগানের কথা মনে পড়বে? দরজাটা খুলে আগে দেখি মা মাটি মানুষ জিন্দাবাদ বলতে হয় কি অন্য কিছু বলতে হয়। যখন সময় আসবে তখন বলবো নিশ্চয়ই সুমনদা। দেখুন, যখন ছোটবেলায় আমি যখন ছোট ছিলাম, মা আমাকে গালা ভাত করে খাওয়াতো, মাংস খেতে পারতাম না। যখন বড় হয়েছি তখন নিজের হাতে মাংস খেতে শিখেছি। তো মানুষ তো আস্তে আস্তে বড় হয়, মানুষের অভ্যাসও পাল্টায়, আস্তে আস্তে টেস্টও পাল্টায়। তো ফলে যদি ভবিষ্যতে হয় এটি টেস্ট পাল্টাতেও পারে, কিন্তু আমি এখনও বলছি না, দরজাটা খুলি তারপরে ভাববো দিতে পারবো না দিতে পারবো না। কিন্তু পান্তা ভাত আর মাংসের মধ্যে যে তফাৎটা, তার সঙ্গে আর্থিক সামর্থ্যও জুড়ে থাকে। আর্থিক সামর্থ্যর দিক থেকে শাসক দলে যাওয়ার অনেকে যারা এখন তোমার সমালোচনা করছেন, তারা বলার সুযোগ পাবেন যে আসল দলবদলের আসল কারণটা হলো লোভ। ওই পান্তা থেকে মাংসের জন্যই প্রতিকুল রহমান দলবদল করলো। সুমনদা, এই যে তুমি যখন গত লোকসভার আমার হলফনামাটা দেখালে, যদি কোনোদিন আমার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনার কাছে আছে, চেক করবেন। যদি ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 টাকা হারাম পয়সা ঢোকে, বা আমার স্ত্রীর গয়নার জন্য যদি কোথাও থেকে হারাম পয়সা তোলা হয়, তাহলে সবাই এই প্রশ্ন করলে মাথা পেতে মেনে নেবো। আমার শেষ প্রশ্ন, যে ডায়মন্ড হারবারে তোমার হারের পর তোমার দল বহু প্রশ্ন তুলেছিল যে সঠিকভাবে ভোট হয়নি, রিগিং হয়েছে, ছাপ্পা হয়েছে। আজকে প্রতিকুল রহমান কি মনে করে? ডায়মন্ড হারবারে 7 লক্ষ বিপুল সর্বভারতীয় রেকর্ড তৈরি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন। ভোটটা ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছিল ডায়মন্ড হারবারে? সব ক্ষেত্রে হয়েছিল এমনটা বলবো না। অভিযোগ তখন তুলেছেন, তার তো সত্যতা তো কিছুটা ছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আবার এটাও ঠিক, সাংগঠনিক দুর্বলতাও ছিল সুমনদা। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে ডায়মন্ড হারবার, লোকসভা ছেড়ে দিন, ডায়মন্ড হারবারে আমরা সিপিআইএম সবগুলো কিন্তু এজেন্টও দিতে পারবো না। এখনও সেই অবস্থা আছে, এখন এজেন্টও দিতে পারবো না ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে। এটা বলবার জন্য হয়তো বলবে হ্যাঁ এজেন্ট ফেজেন্ট দেবো, দিতে পারবো না। আমাদের এজেন্ট ফর্ম তৃণমূলের হাতে ঘুরছে, আর আমরা এজেন্ট ফর্ম তো আমাদের এজেন্টের হাতেই দিয়েছি। এটা নিশ্চয়ই প্রতিকুল রহমান এসে দেয়নি। প্রতিকুল, আমার মনে আছে তোমার একজন এজেন্টকে শাসক দল একদম মেরে হাসপাতালে ভর্তি করেছিল এবং ভুয়ো এজেন্ট বসিয়েছিল, তুমি হাতে নাতে ধরিয়েছিলে, লাইভ আমরা দেখিয়েছিলাম। আমি বলছি সেই ছেলেটির সঙ্গে রাস্তায় দেখা হলে যে তোমার জন্য মার খেয়ে হাসপাতালে গেছিল, সেই ছেলেটির সঙ্গে গতকালকের কথা হয়েছে। আচ্ছা, সেই ছেলেটি আমার যন্ত্রণার কথা বুঝেছে এবং এটাও বলেছে যে তুমি যখন আমার কাছে আসছিলে তখন পার্টি কেউ কোনো নেতৃত্ব যারা আমার বিরুদ্ধে চিঠি দিয়েছিল, তৃণমূলে যারা অভিযোগ
সেই ছেলেটা বলছে যে যারা তোমাকে আসতে দেয়নি তাদের কথা না শুনেও তুমি এসছিলে, তো ফলে হয়তো আমি সিপিএমটা করব, কিন্তু ব্যক্তি প্রতিকূলের প্রতি অগাধ ভরসা আছে, অগাধ বিশ্বাস আছে, আমি তোমার পাশে আছি, কিন্তু ভোটটা আমি সিপিএমে দেবো বলছে। আমাকে অপরাধী বলছে না। প্রতিকূল, অনেক অনেক ধন্যবাদ তোমায়। নিঃসন্দেহে তোমার পরবর্তী পদক্ষেপের দিকে আমাদের নজর থাকবে, কিন্তু এটাও পাশাপাশি তোমায় বলে দিই, সেটা হচ্ছে সেটা নিয়ে অন্তত আবার বলছি গত 48 ঘন্টা এবং এই সাক্ষাৎকার যারা দেখবেন তারা তোমার গতিপথটা খুব স্পষ্ট বুঝতে পারবেন। অনেক শুভেচ্ছা রইল, ভালো থেকো তুমি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে ডিস্ট্রিক্ট জজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজকে নিয়োগ করতে হবে। সেই জুডিশিয়াল অফিসারদের পরামর্শ দেওয়ার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিযুক্ত করতে হবে। তারা লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে স্ক্রুটিনি বাকি রয়েছে সেগুলি শুনানি করে সিদ্ধান্ত নেবেন। পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে নজিরবিহীন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ভারতবর্ষের ইলেকটোরাল রিফর্মসের আজকে ইতিহাস তৈরি হলো। এই যে চিফ ইলেকশন কমিশনার ভাবতো তিনি ছাড়া কিছু হবে না, আজকে তা শেষ। সুপ্রিম কোর্ট তো স্পষ্ট বলেছে তার অবজারভেশনে যে ক্লাস এ অফিসার কেন দেয়া হয়নি, এবং এটা ইচ্ছে করে করা হচ্ছে, কারণ এই ক্লাস এ বাংলাভাষী বাঙালি অফিসার দিলে পরে তারা বাংলা বুঝতে পারতেন, বাংলা পড়তে পারতেন, কথা বলতে পারতেন বাংলায়। স্বাভাবিকভাবে পুরো বিষয়টি, পুরো যে এসআইআর প্রক্রিয়া অত্যন্ত ভালো হতো। ইচ্ছে করে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছে। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির এজলাসে শুনানি ছিল। গ্রুপ বি অফিসার নিয়োগ থেকে আইন শৃঙ্খলা, দুই প্রসঙ্গই উঠে আসে এদিনের শুনানিতে। গ্রুপ বি অফিসার দেওয়া নিয়ে এদিনও কমিশন অসন্তোষ প্রকাশ করায় প্রধান বিচারপতি এদিন বলেন, আমরা আশা করেছিলাম যে রাজ্য সরকার সহযোগিতা করবে, আমরা আশাহত। আজকের এই সুপ্রিম কোর্টের রায় একটা ঐতিহাসিক রায়। কেন ঐতিহাসিক রায় আমি বলছি, কারণ নির্বাচন কমিশন যে এসআইআর প্রক্রিয়াটা শুরু করেছে, এই এসআইআর প্রক্রিয়া করতে গেলে রাজ্য সরকারের সহযোগিতা দরকার। এই প্রথম থেকেই রাজ্য সরকার এই এসআইআর প্রক্রিয়াটাকে প্রত্যেকটা পদে পদে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং কোনো রকম সহযোগিতা নির্বাচন কমিশনারকে করছে না। এবং তার জন্য কি হচ্ছে, এই এসআইআর প্রক্রিয়াটা প্রতি ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে। তার সঙ্গে কি হচ্ছে, আইন শৃঙ্খলা এবং বিভিন্ন দিকে যে সমস্ত প্রক্রিয়া, এসআইআর প্রক্রিয়া সমাপ্ত করতে গেলে যে সমস্ত সহযোগিতা রাজ্য সরকারের দরকার, সেগুলো রাজ্য সরকার করছে না। সেই জন্যেই সুপ্রিম কোর্ট এই আজকের ঐতিহাসিক রায় দিয়েছে। কারণ এই এসআইআর প্রক্রিয়াটা পুরোটাই অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। এই অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারটা রাজ্য সরকারের যে সমস্ত কর্মচারী আছে, সে আইপিএস অফিসার থেকে আরম্ভ করে আইএস অফিসার থেকে আরম্ভ করে এরা মাথায় থাকবে, কিন্তু গ্রুপ এ, গ্রুপ বি এইসব অফিসাররা এই নির্বাচন প্রক্রিয়াটাকে শেষ করতে হবে। এর ক্ষেত্রে এখানে কি হলো, প্রত্যেক ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে, আইন শৃঙ্খলা থাকছে না। সেই জন্য আজকের এই ঐতিহাসিক রায়, যে ঐতিহাসিক রায় অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, ডে টু ডে কাজ করার জন্যও জুডিশিয়ারিকে দেখতে হচ্ছে। এই জুডিশিয়ারির তো কাজ নয় এই কাজগুলোকে করার, এই কাজগুলো করার হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ যে সমস্ত বিভাগ আছে, অফিসাররা আছে, তারা এইগুলো দেখার। তারা সেগুলো ঠিক করে দেখছে না বলেই সুপ্রিম কোর্ট এই জন্যে জুডিশিয়াল অফিসারদের প্রধান বিচারপতিকে দায়িত্ব দিয়েছেন। তিনি রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ বা রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ বা রিটায়ার্ড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজদের নিয়োগ করতে বলেছেন, এই প্রক্রিয়াটাকে যাতে সুষ্ঠু সুন্দরভাবে সমাপ্ত করা যায়। এবং তার সঙ্গে বিচারপতি, রিটায়ার্ড বিচারপতি, হাইকোর্টের বিচারপতিরাও এই প্রক্রিয়াটাকে দেখার জন্য প্রধান বিচারপতিকে অনুরোধ করেছেন। এবং আজকে কি হচ্ছে, পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের কাছে লজ্জার ব্যাপার। কেন কি, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে পাওয়ার, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ যে পাওয়ার এবং সেইগুলো যে ক্ষমতা থাকা সত্ত্বেও সেইগুলো কাজ করছে না, তার জন্যে এই জুডিশিয়াল ডিপার্টমেন্টকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
জুডিশিয়াল ডিপার্টমেন্টকে দেখার জন্যে বা তত্ত্বাবধান করে সুষ্ঠুভাবে এসআইআর সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন। এটা একটা লজ্জাজনক ব্যাপার পশ্চিমবঙ্গবাসীর কাছে, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভও সেটা জুডিশিয়াল অফিসারদের দেখতে হবে, এটা আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়। পাশাপাশি আইন শৃঙ্খলার প্রসঙ্গ উঠলে প্রধান বিচারপতি জানতে চান, ডিজিকে যে নির্দেশ দিয়েছিলাম সেটার কি হলো। উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল জানান, হলফনামা দাখিল করা হয়েছে। যদিও কমিশনের তরফে অভিযোগ করা হয় প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ করছে না। যার প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেছেন, ডিজি যদি পদক্ষেপ না করেন তাহলে কিন্তু কড়া পদক্ষেপ করা হবে। যদিও কপিল সিব্বল দাবি করেছেন, কমিশনের প্রতিটি অভিযোগই গুরুত্ব দিয়ে দেখছেন ডিজি। ডিজিকে যে ল অ্যান্ড অর্ডার যা আছে সেই ল অ্যান্ড অর্ডার যাতে মেনটেন হয়, সেই ল অ্যান্ড অর্ডার দেখতে প্রতিটি এসপি কে বলেছে এই যে এক্সারসাইজটা যখন হবে তখন এসপি তার পুলিশ ফোর্স নিয়ে যা যা হেল্প করার করতে হবে। ডিজির ভূমিকা নিয়ে উনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং আমার মনে হয় উদ্বেগ প্রকাশ যেটা করেছে সেটা গোটা বাংলার মানুষ নয়, ভারতবর্ষের মানুষ উদ্বেগ প্রকাশ করছে। 28শে ফেব্রুয়ারি যেরকম চূড়ান্ত তালিকা প্রকাশ হবার কথা সেরকমই হচ্ছে, তারিখের কোনো পরিবর্তন হচ্ছে না। এদিন সুপ্রিম কোর্টে সেই আশ্বাসও দিয়েছে নির্বাচন কমিশন। আশা করেছিলাম রাজ্য সরকার সহযোগিতা করবে, আমরা আশাহত। শুক্রবার এসআইআর মামলার শুনানিতে অফিসার দেওয়া নিয়ে সংঘাতের প্রসঙ্গ টেনে রাজ্য সরকারের ভূমিকায় এভাবেই কার্যত হতাশা প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে বলতে গিয়ে বিহারের উদাহরণ পর্যন্ত টেনে আনলেন বিচারপতিরা। অফিসার দেওয়া নিয়ে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। শুক্রবারের শুনানিতেও প্রথমে গ্রুপ বি অফিসারদের প্রসঙ্গ তোলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। তিনি জানতে চান, গ্রুপ বি অফিসারদের কি অবস্থা। উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন, রাজ্য সরকার 8,500 গ্রুপ বি অফিসার দিয়েছে। প্রধান বিচারপতি ফের জানতে চান, আধিকারিক বদল নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছিল তার কি অবস্থা। তখন নির্বাচন কমিশনের আইনজীবী আদালতে জানান, তারা কিছু আধিকারিক বদল করতে চেয়েছিলেন, রাজ্য সরকার জানিয়েছে যে তারা বিচার করে দেখছে। এরপরেই প্রধান বিচারপতি বলেন, আমরা আশা করেছিলাম যে রাজ্য সরকার সহযোগিতা করবে, আমরা আশাহত। প্রথম দিন থেকে অসহযোগিতা, ডেটা এন্ট্রি অপারেটর, সামান্য ডেটা এন্ট্রি অপারেটর চাওয়া হয়েছিল, সেটা সহযোগিতা করেনি। আজকে এই সরকার এবং মমতা ব্যানার্জির সরকারের বা পার্টি থেকে কতটা সহযোগিতা ইলেকশন কমিশনকে করা হয়েছে এসআইআর এর জন্য, এটা আমরা সবাই জানি। এর আগে এসআইআর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, শুধু 8,300 মাইক্রো অবজারভার এবং বিজেপি শাসিত রাজ্য থেকে রোল অবজারভার নিয়োগ করেছে, যাতে নির্বাচন কমিশনের অফিসে বসে এআই দিয়ে মাইক্রো অবজারভাররা সব নাম ডিলিট করতে পারে। মুখ্যমন্ত্রীর অভিযোগে পাল্টা নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, দোষটা রাজ্য সরকারেরই। তারা আমাদের ইআরওর জন্য ক্লাস 2 অফিসার দেয়নি, সেই কারণেই মাইক্রো অবজারভারদের আইন মেনে নিয়োগ করা হয়েছে। এরপরই রাজ্য সরকারকে গ্রুপ বি অফিসারের তালিকা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট। 9 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দিওয়ান সুপ্রিম কোর্টে দাবি করেন, নির্বাচন কমিশনকে আরও 8,500 কর্মী দিয়েছে রাজ্য সরকার। কিন্তু রাজ্য সরকারের দেওয়া সেই তালিকা নিয়েও বিতর্ক তৈরি হয়। নির্বাচন কমিশন সূত্রে দাবি করা হয়, রাজ্য সরকারের দেওয়া তালিকায় 8,505 জনের নাম থাকলেও তাদের মধ্যে আবার গ্রুপ বির পাশাপাশি গ্রুপ সির অফিসাররাও রয়েছেন। শুক্রবারের শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, আমরা এসডিও এসডিএম পদমর্যাদার অফিসার চেয়েছিলাম, কারণ তাদের নথি যাচাই করে দাবি এবং আপত্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। রাজ্য সরকারের আইনজীবী বলেন, ভারতের সব রাজ্যে সমসংখ্যক এসডিও নেই, পশ্চিমবঙ্গে মাত্র 69 জন এসডিও রয়েছেন। সেই কথা শুনে প্রধান বিচারপতি বলেন, আপনারা যদি পর্যাপ্ত অফিসার না দিতে পারেন তাহলে কমিশনকে জানিয়ে দিন, তারা নিজেদের পছন্দ মতো অফিসার নিয়োগ করবে। এই পরিস্থিতিতে দুটি বিকল্প ব্যবস্থার কথাও বলতে শোনা যায় প্রধান বিচারপতিকে। প্রথম, রাজ্যের বিচার বিভাগকে সক্রিয় করা। দ্বিতীয়, বাইরের রাজ্য থেকে আইএএস আইপিএস নিয়ে আসা। ভিন রাজ্যের অফিসার নিয়ে এর আগেও রাজ্য সরকার আপত্তি করেছিল। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার এমন কিছু বর্তমান ও অবসরপ্রাপ্ত জুডিশিয়াল অফিসারকে নিয়োগ করবেন যাদের সততা প্রশ্নাতীত। লজিক্যাল ডিসক্রিপেন্সির অধীনে যে দাবি বা অভিযোগ রয়ে গেছে তারা তা খতিয়ে দেখবেন। এখানকার পশ্চিমবঙ্গ সরকার তারা তাদের অফিসারদের মাধ্যমে কি করছে তারও তদন্ত হওয়া দরকার। এইআরও বিডিও ডিও সব তাদের অফিসার, তারা কার নির্দেশে এই জটিল বিষয়টাকে আরো জটিলতর এবং জটিলতম করছে, এটা কিন্তু আমাদের জানা দরকার। আমার শঙ্কা, রাজ্য সরকারের পক্ষ থেকেও এই এসআইআর প্রক্রিয়াকে জটিল থেকে জটিলতর, জটিলতর থেকে জটিলতম
তম করে দেওয়া হচ্ছে, কারণ একটাই, এসআইআর এর নামে আরেকটা বিভাজন করা হোক। আমরা পার্টির তরফ থেকে বারবার বলেছি একজন বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, বিজেপির হয়ে কাজ করা যাবে না, বিজেপি নির্দেশিত আজ সকালে শুভেন্দু অধিকারী যেটা বলবে সেইটা বিকেলে নির্বাচন কমিশনের মুখ থেকে শুনতে পাবো কিংবা নির্দেশে দেখতে পাবো, এটা তো চলতে পারে না, এবং নির্বাচন কমিশন তাই করেছে। শুক্রবার সুপ্রিম কোর্টের শুনানিতে উঠে আসে ভিন রাজ্যে এসআইআর প্রসঙ্গ। কমিশনের আইনজীবী বলেন, তামিলনাড়ু ও কেরলের মতো রাজ্যে আমরা এই ধরনের সমস্যার মুখোমুখি হইনি। প্রধান বিচারপতিও বলেন, বিহারেও তো এসআইআর হয়েছে, সেখান থেকে একটিমাত্র অভিযোগ এসেছে কেন? আজকে সুপ্রিম কোর্ট এসআইআর এর উপর যে রায় দিয়েছে, যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা এই এসআইআর এর ব্যাপারে এবং যে সমস্ত কর্মীদের নিয়োগের ব্যাপারে তারা সমস্ত কিছু দেখবে এবং তারাই মূল সিদ্ধান্ত নেবে এবং এদের কাজকে সুচারুরূপে নজর রাখবে বা পরিচালনা করতে সাহায্য করবে যে সমস্ত অবসরপ্রাপ্ত বিচারপতিরা। এই যে রায় সুপ্রিম কোর্টের, এটা একটা যুগান্তকারী রায়, ঐতিহাসিক রায়, যা আমি মনে করি পশ্চিমবঙ্গ সরকারের গালে আরেকটা থাপ্পড়। কারণ নানাভাবে এসআইআরকে বন্ধ করতে চাইছিল পশ্চিমবঙ্গ সরকার, কিন্তু সুপ্রিম কোর্ট এটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে এসআইআর হবেই, এসআইআরকে বন্ধ করা যাবে না। তার জন্য এই নতুন নীতি, যা ভারতবর্ষে কখনো কেউ কল্পনা করেনি, এমন নীতি সুপ্রিম কোর্ট নিয়েছে যাতে স্বচ্ছতা পুরোপুরি বজায় থাকে। এবং রাজ্য সরকার যেভাবে গায়ের জোয়ারি চালাচ্ছে, ইলেকশন কমিশনের বক্তব্যকে পুরো ফুৎকারে উড়িয়ে দিচ্ছে, তার উপরে ইলেকশন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে যে একটা বিবাদ চলছে, সেই বিবাদ এখন বিচার ব্যবস্থার মাধ্যমে মিটবে বলে আমরা মনে করি। এই রাজ্য সরকার এসআইআর চায় না, নির্বাচনী তালিকা শুদ্ধ এটা চায় না। নইলে বিহারে যখন ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে, বিহারের বিরোধিতা করেনি, কিন্তু এখান থেকে সাংসদ মহুয়া মৈত্র তখন সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেছে বিহারে যাতে এসআইআর আটকে যায়। তার কারণ পশ্চিমবঙ্গ সরকার জানে বিহারের পরই পশ্চিমবঙ্গের নাম্বার আসছে, আর সেই অনুমান করে ইলেকশন কমিশনের ঘোষণা ছিল না, তারপরেও তারা এসআইআর আটকাতে গিয়েছে। আর আমি মনে করি সুপ্রিম কোর্ট আজকে যেভাবে যে দৃঢ় পদক্ষেপ নিয়েছে, সেই দৃঢ় পদক্ষেপ আগামী দিন এসআইআর এর পক্ষে লাভদায়ক হবে। 28 তারিখ যে ভোটার তালিকা পাবলিশ হওয়ার কথা ছিল, সেই ভোটার তালিকা যে পাবলিশ হতে পারল না, তা যে রাজ্য সরকারের কারণে, রাজ্য সরকারের নানা বিতর্কের কারণে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। মাইক্রো অবজারভারদের কাজে বাধা দিচ্ছে, সেটাও সুপ্রিম কোর্ট পরিষ্কার বুঝতে পারছে। নইলে এই জাতীয় পদক্ষেপ সুপ্রিম কোর্ট নিত না। তার মানে পুরোপুরি রাজ্য সরকারের বাধা দানের চেষ্টাকে সমাপ্ত করে দেওয়ার জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং প্রাক্তন বিচারপতিদের হাতে যে দায়িত্ব তুলে দিয়েছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাজ্য সরকারের গায়ের জোয়ারি নীতি, ক্ষমতার অপব্যবহার, সেটা সুপ্রিম কোর্ট কোনোভাবেই মেনে নিতে চাইছে না। ডিজিপি যদি কিছু না করেন তাহলে কিন্তু কড়া পদক্ষেপ করা হবে। এসআইআর চলাকালীন জেলায় জেলায় কোথাও ভাঙচুর, কোথাও তাণ্ডব, কোথাও ফর্ম 7 পুড়িয়ে দেওয়ার ছবি সামনে এসেছে। এ নিয়ে শুক্রবার ফের রাজ্য পুলিশের ডিজিকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। এসআইআর ঘিরে রাজ্যের নানা প্রান্তে অশান্তি, ফর্ম 7 পোড়ানো, একাধিক ক্ষেত্রে নির্দেশ সত্ত্বেও এফআইআর দায়ের না করা সহ বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে গত 9 ফেব্রুয়ারি ডিজিপিকে শোকজ করেছিল সুপ্রিম কোর্ট। তাকে হলফনামা জমা দিয়ে এর কারণ জানাতে বলা হয়েছিল। এরপরই শুক্রবার এসআইআর সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতি জানতে চান, ডিজিপিকে যে নির্দেশ দিয়েছিলাম সেটার কি হলো। তখন কপিল সিব্বাল বলেন, ডিজিপি হলফনামা দাখিল করেছেন। তখন কমিশনের আইনজীবী বলেন, প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে, পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এসআইআর এবং ইসির বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শুধুমাত্র কয়েকটি ছোট মাছের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, দুর্ভাগ্যজনকভাবে নির্বাচনের আগে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা হয়। কমিশনের আইনজীবী বলেন, এর পরিণতি মারাত্মক হবে।
এর পাল্টা ডিজিপির আইনজীবী বলেন প্রতিটি মামলার তদন্ত চলছে। তখন কমিশনের আইনজীবী বলেন তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? 28টি এমন মামলা রয়েছে যেখানে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। তখন কপিল সিব্বল বলেন কমিশনের প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে দেখেছেন ডিজিপি। তখন প্রধান বিচারপতি বলেন ডিজিপি যদি কিছু না করেন তাহলে কিন্তু কড়া পদক্ষেপ করা হবে। নিজের ভূমিকা নিয়ে উনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং আমার মনে হয় উদ্বেগ প্রকাশ যেটা করেছে সেটা গোটা বাংলার মানুষ নয়, ভারতবর্ষের মানুষ উদ্বেগ প্রকাশ করছে। কিন্তু বিষয় হচ্ছে উদ্বেগের সাথে সাথে ডাইরেকশনও দরকার, উদ্যোগও দরকার। আমরা চাইবো যে অ্যাপেক্স কোর্ট অফ দিস কান্ট্রি উইল ডাইরেক্ট দ্য ডিজি পুলিশ অ্যান্ড দ্য মেশিনারি অফ দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। দ্য কজ অ্যান্ড এফেক্ট, ইংরেজিতে একটা কথা আছে। এই অবস্থাটা হলো কেন? আজকে নির্বাচন কমিশন যদি তাদের দায়িত্ব নিরপেক্ষভাবে সুচারুভাবে পালন করত, কেন গত 75 বছরে এরকম ঘটনা ঘটেনি? মূল দায়ী হচ্ছে ইলেকশন কমিশন এবং তাদের যে দায়িত্বহীন একটা কর্মকাণ্ড করেছে, পরিকল্পনাহীন কর্মকাণ্ড, তার জন্যই এই ঘটনা। কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তদন্তের অগ্রগতি নিয়ে ডিজিপিকে রিপোর্ট দিতে বলেছে সুপ্রিম কোর্ট। আজকে সুপ্রিম কোর্ট এসআইআর এর উপর যে রায় দিয়েছে, যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা এই এসআইআর এর ব্যাপারে এবং যে সমস্ত কর্মীদের নিয়োগের ব্যাপারে তারা সমস্ত কিছু দেখবে এবং তারাই মূল সিদ্ধান্ত নেবে এবং এদের কাজকে সুচারুরূপে নজর রাখবে বা পরিচালনা করতে সাহায্য করবে যে সমস্ত অবসরপ্রাপ্ত বিচারপতিরা। এই যে রায় সুপ্রিম কোর্টের, এটা একটা যুগান্তকারী রায়, ঐতিহাসিক রায়, যা আমি মনে করি পশ্চিমবঙ্গ সরকারের গালে আরেকটা থাপ্পড়। কারণ নানাভাবে এসআইআরকে বন্ধ করতে চাইছিল পশ্চিমবঙ্গ সরকার, কিন্তু সুপ্রিম কোর্ট এটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে এসআইআর হবেই, এসআইআরকে বন্ধ করা যাবে না। তার জন্যই নতুন নীতি, যা ভারতবর্ষে কখনো কেউ কল্পনা করেনি, এমন নীতি সুপ্রিম কোর্ট নিয়েছে যাতে স্বচ্ছতা পুরোপুরি বজায় থাকে এবং রাজ্য সরকার যেভাবে গায়ের জোয়ারি চালাচ্ছে, ইলেকশন কমিশনের বক্তব্যকে পুরো ফুৎকারে উড়িয়ে দিচ্ছে, তার উপরে ইলেকশন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে যে একটা বিবাদ চলছে, সেই বিবাদ এখন বিচার ব্যবস্থার মাধ্যমে মিটবে বলে আমরা মনে করি। এই রাজ্য সরকার এসআইআর চায় না, নির্বাচনী তালিকা শুদ্ধ হোক এটা চায় না। নইলে বিহারে যখন ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে, বিহারের বিরোধিতা করেনি, কিন্তু এখান থেকে সাংসদ মহুয়া মৈত্র তখন সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেছে বিহারে যাতে এসআইআর আটকে যায়। তার কারণ পশ্চিমবঙ্গ সরকার জানে বিহারের পরই পশ্চিমবঙ্গের নাম্বার আসছে, আর সেই অনুমান করে ইলেকশন কমিশনের ঘোষণা ছিল না, তারপরেও তারা এসআইআর আটকাতে গিয়েছে। আর আমি মনে করি সুপ্রিম কোর্ট আজকে যেভাবে যে দৃঢ় পদক্ষেপ নিয়েছে, সেই দৃঢ় পদক্ষেপ আগামী দিন এসআইআর এর পক্ষে লাভদায়ক হবে। 28 তারিখ যে ভোটার তালিকা পাবলিশড হওয়ার কথা ছিল, সেই ভোটার তালিকা যে পাবলিশড হতে পারলো না, তা যে রাজ্য সরকারের কারণে, রাজ্য সরকারের নানা বিতর্কের কারণে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। মাইক্রো অবজারভারদের কাজে বাধা দিচ্ছে, সেটাও সুপ্রিম কোর্ট পরিষ্কার বুঝতে পারছে। নইলে এই জাতীয় পদক্ষেপ সুপ্রিম কোর্ট নিত না। তার মানে পুরোপুরি রাজ্য সরকারের বাধা দানের চেষ্টাকে সমাপ্ত করে দেওয়ার জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং প্রাক্তন বিচারপতিদের হাতে যে দায়িত্ব তুলে দিয়েছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাজ্য সরকারের গায়ের জোয়ারি নীতি, ক্ষমতার অপব্যবহার, সেটা সুপ্রিম কোর্ট কোনোভাবেই মেনে নিতে চাইছে না। এসআইআর এর নজিরবিহীন মোড়। এবার তথ্যগত অসঙ্গতির ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বর্তমান এবং প্রাক্তন জুডিশিয়াল অফিসাররা, যাদের নিয়োগ করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের সংঘাত এমন পর্যায়ে পৌঁছল যে শুক্রবার নজিরবিহীন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতিকে বলেছে,
জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার এমন কিছু বর্তমান ও অবসরপ্রাপ্ত জুডিশিয়াল অফিসার দিন যাদের সততা প্রশ্নাতীত। লজিক্যাল ডিসক্রিপেন্সির অধীনে যে দাবি বা অভিযোগ রয়ে গেছে তারা তা খতিয়ে দেখবেন। এই বর্তমান ও প্রাক্তন জুডিশিয়াল অফিসারদের সাহায্য করবে নির্বাচন কমিশন নিযুক্ত মাইক্রো অবজারভার এবং রাজ্য সরকার নিযুক্ত অফিসাররা, যাদের ইতিমধ্যে এ ধরনের কাজের জন্য নিয়োগ করা হয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই বর্তমান ও প্রাক্তন জুডিশিয়াল অফিসাররা যে নির্দেশ দেবেন তা সুপ্রিম কোর্টের নির্দেশ বলেই গ্রাহ্য করতে হবে। গোটা প্রক্রিয়া যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা যায় তা নিশ্চিত করতে রাজ্য সরকার এবং জেলা প্রশাসন বাধ্য। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, শনিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক, নির্বাচন কমিশনের একজন সিনিয়র অফিসার, মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, অ্যাডভোকেট জেনারেল এবং কলকাতা হাইকোর্টের সলিসিটর জেনারেলকে বৈঠক করতে হবে, যাতে জট কাটানো যায় এবং বাকি কাজ সম্পূর্ণ করা যায়। আমাদের একমাত্র দুশ্চিন্তার বিষয় হলো কিভাবে গোটা বিষয়টা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো বাধা ছাড়া মসৃণভাবে শেষ করা যায়। যে ইতিহাসটা তৈরি হলো যে এতদিন ধরে ইয়ারোরা ডিসিশন নেওয়ার পরেও রোল অবজারভাররা, যেগুলো দিদি রোল অবজারভার বা স্পেশাল অবজারভার, তারা পাক করে রেখে দিয়েছিল এবং তারা সন্দেহ হেন তেন করে এই প্রায় 7.5 লক্ষ লোকের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল। আজকে সুপ্রিম কোর্ট বলল, এই যত কেস আছে, যা ক্লেম আছে, যা অবজেকশন আছে, যেগুলো ডাউটফুল আছে, যেগুলো চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন ইন দি লেভেল অফ, মানে লেভেলটা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের লেভেলে, এবং এক্স জুডিশিয়াল অফিসারদেরও অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। তারা ডিসাইড করে নেবে যে এই ক্লেমগুলো কারেক্ট কি নট কারেক্ট। তৃণমূলের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের অভিযোগই কার্যত মান্যতা পেয়েছে। তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়া লেখা হয়েছে, সর্বোচ্চ আদালত কড়া রায় দিয়েছে। নির্বাচন কমিশনের অতিরঞ্জিত অহংকার, নিজেদেরকে সংবিধানের ঊর্ধ্বে ভাবা সব ধূলিসাৎ হয়ে গেছে। পোস্টে আরও লেখা হয়েছে, ভোটারদের অধিকার নিয়ে খেলা করার জন্য আর কোনো মাইক্রো অবজারভার থাকছেন না, কোনো রোল অবজারভার থাকছেন না, জনগণের শক্তির জয় হয়েছে। পাল্টা বিরোধীদের দাবি, সুপ্রিম কোর্টের রায় রাজ্য সরকারের জন্য ধাক্কা। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স স্যান্ডেলে লিখেছেন, এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে আপোষের চেষ্টা করেছিল তাতে জোরালো ধাক্কা দিয়েছে সুপ্রিম কোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের পরিকল্পনার পর্দা ফাঁস হয়েছে। বিচার বিভাগের নজরদারিতে এবার পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় স্বচ্ছতা ফিরবে। হস্তক্ষেপ করে বলতে হচ্ছে যে পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থাকে ইনভলভ করার, এটা একটা রাজ্যের জন্য লজ্জার। তো পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থার মাধ্যমে কি হবে না হবে সেটাও কিন্তু আমরা দেখবো আগামী দিনে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতিরা পরিষ্কার জানিয়ে দেন, জুডিশিয়াল অফিসাররা যে নির্দেশ দেবেন সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ বলেই মনে করতে হবে এবং রাজ্যকেও সেটা অবিলম্বে মানতে হবে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এই নির্বাচন সুষ্ঠুভাবে যদি পরিচালনা করতে হয় তাহলে তার প্রথম পর্যায় হচ্ছে একটা স্বচ্ছ ত্রুটিমুক্ত নির্বাচকের তালিকা তৈরি করা। এক্ষেত্রে যেহেতু পশ্চিমবঙ্গ একটি সীমান্ত রাজ্য এবং সীমান্তটা পুরোটাই সুরক্ষিত করা যায়নি বিভিন্ন কারণে, তার ভেতর না গিয়েও বলি যে এখানে দুটি চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে। একটি হচ্ছে যে যাতে অনুপ্রবেশকারী কারোর নাম এই তালিকায় ঢুকে না আসে, আরেকটি হচ্ছে যে একটিও ভোটার যেন বাদ না যায়। কিন্তু নির্বাচন কমিশনকে এই কাজটা করতে হয় সরকারের যে কর্মচারী তাদেরকে ডেপুটেশনে নিয়ে এই কাজটা করতে হয়। সম্প্রতিকালে আমরা দেখলাম যে সরকারও আরেকটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এদের মধ্যে এই বোঝাপড়ার মাধ্যমে এই তালিকা প্রস্তুতির কাজের ব্যাহত হলো এবং এই সংঘাতটা পরবর্তীকালে একটা অচল অবস্থার সৃষ্টি করলো। এই অবস্থাতে সুপ্রিম কোর্টের কাছে পৌঁছালো। কিন্তু এই নির্ঘণ্টটা ঠিক সময় যদি শেষ করা না যায় তাহলে নির্বাচন ঠিক সময় না হলে এই সরকারের মেয়াদ তো ফুরিয়ে যাবে, তখন সাংবিধানিক কিছু সমস্যা দেখা দেবে। এই জায়গায় যদি ঠিক সময় শেষ করতে হয়, অচল অবস্থা কাটাতে হয়, তাহলে আরেকটি সাংবিধানিক প্রতিষ্ঠান যে অন্যান্য প্রতিষ্ঠানগুলোর প্রভাব মুক্ত
তার উপরে সুপ্রিম কোর্টকে নির্ভর করতে হলো। এটা নজিরবিহীন, ভারতবর্ষের ইতিহাসে এটা আগে হয়নি। এবং বিচারক অর্থাৎ জেলা জজ এবং সেই লেভেলের অন্যান্য যারা অবসরপ্রাপ্ত বিচারক রয়েছেন তাদের সাহায্য নিয়ে একটা নির্দেশ দেওয়া হলো যে প্রত্যেকটা জেলা শাসক এবং এসপিকে সহযোগিতা করতে হবে। এটি নির্দিষ্ট সময় শেষ করার পক্ষে এইটা সুপ্রিম কোর্ট উপযুক্ত মনে করেছে। আর আমার মনে হয় যে এটা কোনো পক্ষই এর বিরোধিতা করবেন না, স্বাগতই জানাবেন। তবে একটা জিনিস হয়ে গেল, সেটা হচ্ছে বিচার ব্যবস্থার উপরে চাপ কিন্তু অত্যাধিক বেড়ে গেল। তার কারণ হচ্ছে যে জনসাধারণ তাদের যে আইনি যে সমস্ত প্রক্রিয়া সেই তুলনায় রাজ্যে বিচারকের সংখ্যা কম। এই অনুপাতে কম হওয়ার জন্যে যে প্রচুর সময় বিচারকদের দিতে হয়, এটা তো একটা উপরি কাজ হয়ে গেল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এই নির্দেশ দেওয়া। ফলে এই বিচার ব্যবস্থার উপরে চাপটা বেড়ে গেল। এটা কিন্তু বিচার ব্যবস্থার রুটিন কাজ যে বাইরে গিয়ে তাদেরকে করতে হচ্ছে। কিন্তু যেটা ইতিবাচক দিক সেটা হচ্ছে যে এই সংঘাতটা মনে হয় যে সুপ্রিম কোর্ট একটি পথ বার করতে পারলো, এই সংঘাত শেষ হলো এবং নির্বাচন প্রক্রিয়াটা নির্ঘণ্ট অনুযায়ী সম্ভবত নির্বাচন কমিশন শেষ করতে পারবে। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট শুক্রবার কার্যত বুঝিয়ে দিয়েছে চূড়ান্ত ভোটার তালিকা 28 তারিখেই প্রকাশিত হচ্ছে। প্রয়োজনে পরে অতিরিক্ত তালিকা প্রকাশ করে নাম যোগ করা যেতে পারে। আর পিছবে না চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। পশ্চিমবঙ্গে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 28 ফেব্রুয়ারি। শুক্রবার তা স্পষ্ট বুঝিয়ে দিল সুপ্রিম কোর্ট। 3 দফা পিছলো, এই নিয়ে 3 দফা পিছিয়ে 28 তারিখ। অন্যান্য রাজ্যগুলোতে কিন্তু এই অসুবিধা হয়নি। বিজেপি বিরোধী সরকার বলে যারা পরিচিত সেখানেও ভোটার লিস্টে কাজটা করছে। আর আমাদের বিজেপির বিরোধী সরকার বলে কি বিজেপির পারপাস সার্ভ করতে গিয়ে তালগোল পাকাচ্ছে। 28 তারিখে কি পুরো ভোটার লিস্ট বেরোবে, নির্ভুল ভোটার তালিকা? যদি বার করতে না পারে তাহলে ভোটের দিনক্ষণ নিয়ে সমস্যা আসবেই। 14 ফেব্রুয়ারি এসআইআর শুনানি শেষ হয়েছে। 21 ফেব্রুয়ারি ইআরও এবং এইআরওদের স্ক্রুটিনির সময়সীমা শেষ হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার অবধি পাওয়া পরিসংখ্যান অনুযায়ী 30 লক্ষের বেশি ভোটারের স্ক্রুটিনি এখনও বাকি রয়েছে। প্রায় 20 লক্ষ ভোটারের সম্পর্কে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ইআরওরা। 4,66,323 জন ভোটারের তথ্য এখনও জেলা শাসকদের কাছে যাচাই বাকি রয়েছে। এই অবস্থায় বারবার প্রশ্ন উঠছিল, শেষ অবধি 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে তো? চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ফের পিছবে না তো? এই প্রেক্ষাপটে শুক্রবার রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বলেন, আমরা আশা করি আপনারা সকলেই এসআইআর এর গুরুত্ব বুঝতে পারছেন। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল বলেন, তারাও চান সময় মতো এসআইআর শেষ হোক। নির্বাচন কমিশনের আইনজীবী আদালতে জানান, তাদের 95% কাজ শেষ। তারা 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে দিতে পারেন। বাকি 5% কাজ শেষ করে সাপ্লিমেন্টারি তালিকা পরে প্রকাশ করা যেতে পারে। কমিশনের এই বক্তব্যে প্রথমে আপত্তি জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল। তিনি বলেন, দুভাগে ভোটার তালিকা প্রকাশ করা হলে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। কিন্তু এই আপত্তি খারিজ করে দেন প্রধান বিচারপতি। এরপর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, আমাদের দুশ্চিন্তার বিষয় হলো কিভাবে যত দ্রুত সম্ভব কোনো বাধা ছাড়া কাজ শুরু এবং নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা যায়। 28 ফেব্রুয়ারির মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করে তালিকা প্রকাশ করা যেতে পারে। যদিও এটাকেই চূড়ান্ত হিসেবে ধরে নেওয়া হবে না। এই প্রক্রিয়া চলবে যতক্ষণ না নির্দিষ্ট সময়ের মধ্যে তা শেষ করা যাচ্ছে। সেক্ষেত্রে অতিরিক্ত তালিকাও প্রকাশ করা যেতে পারে। ইতিমধ্যে আমাদের সামনে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে এবং আগামী দিনে যে বিষয়গুলো উঠে আসবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি নিযুক্ত প্রিসাইডিং অফিসাররা। যদি করতে পারে করবে, আর যদি জাস্টিস কালকে মিটিং আছে চিফ জাস্টিসের ক্যালকাটা হাইকোর্টে, সেখানে তারা মিটিং করে দেখবে। সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে তাদের সিদ্ধান্তই ফাইনাল। তারা যতক্ষণ না এই কাজটা কমপ্লিট করবে, নির্বাচন কমিশন কি করে করবে। নো এসআইআর নো ভোট, কিভাবে তালিকা তৈরি করবেন কি করবেন সেটা নির্বাচন কমিশন বুঝবেন। আর এর জন্য যদি বিলম্ব হয় তাহলে পুরোপুরি তৃণমূল কংগ্রেস দায়ী থাকবে ঠিক সময় এসআইআর না হওয়ার জন্য, এবং তার জন্য যদি কোনো সাংবিধানিক সংকট তৈরি হয় সেটার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, শনিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক, নির্বাচন কমিশনের একজন সিনিয়র অফিসার, মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি
অ্যাডভোকেট জেনারেল এবং কলকাতা হাইকোর্টের সলিসিটর জেনারেলকে বৈঠক করতে হবে, যাতে জট কাটানো যায় এবং বাকি কাজ সম্পূর্ণ করা যায়। আমাদের একমাত্র দুশ্চিন্তার বিষয় হলো কিভাবে গোটা বিষয়টা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো বাধা ছাড়া মসৃণভাবে শেষ করা যায়। আজকে সুপ্রিম কোর্ট এসআইআর এর উপর যে রায় দিয়েছে, যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা এই এসআইআর এর ব্যাপারে এবং যে সমস্ত কর্মীদের নিয়োগের ব্যাপারে তারা সমস্ত কিছু দেখবে এবং তারাই মূল সিদ্ধান্ত নেবে এবং এদের কাজকে সুচারুরূপে নজর রাখবে বা পরিচালনা করতে সাহায্য করবে যে সমস্ত অবসরপ্রাপ্ত বিচারপতিরা। এই যে রায় সুপ্রিম কোর্টের, এটা একটা যুগান্তকারী রায়, ঐতিহাসিক রায়, যা আমি মনে করি পশ্চিমবঙ্গ সরকারের গালে আরেকটা থাপ্পড়। কারণ নানাভাবে এসআইআরকে বন্ধ করতে চাইছিল পশ্চিমবঙ্গ সরকার, কিন্তু সুপ্রিম কোর্ট এটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে এসআইআর হবেই, এসআইআরকে বন্ধ করা যাবে না। তার জন্য এই নতুন নীতি, যা ভারতবর্ষে কখনো কেউ কল্পনা করেনি, এমন নীতি সুপ্রিম কোর্ট নিয়েছে যাতে স্বচ্ছতা পুরোপুরি বজায় থাকে এবং রাজ্য সরকার যেভাবে গায়ের জোয়ারি চালাচ্ছে, ইলেকশন কমিশনের বক্তব্যকে পুরো ফুৎকারে উড়িয়ে দিচ্ছে, তার উপরে ইলেকশন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে যে একটা বিবাদ চলছে, সেই বিবাদ এখন বিচার ব্যবস্থার মাধ্যমে মিটবে বলে আমরা মনে করি। এই রাজ্য সরকার এসআইআর চায় না, নির্বাচনী তালিকা শুদ্ধ এটা চায় না। নইলে বিহারে যখন ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে, বিহারের বিরোধিতা করেনি, কিন্তু এখান থেকে সাংসদ মহুয়া মৈত্র তখন সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেছে বিহারে যাতে এসআইআর আটকে যায়। তার কারণ পশ্চিমবঙ্গ সরকার জানে বিহারের পরই পশ্চিমবঙ্গের নাম্বার আসছে, আর সেই অনুমান করে ইলেকশন কমিশনের ঘোষণা ছিল না, তারপরেও তারা এসআইআর আটকাতে গিয়েছে। আর আমি মনে করি সুপ্রিম কোর্ট আজকে যেভাবে যে দৃঢ় পদক্ষেপ নিয়েছে, সেই দৃঢ় পদক্ষেপ আগামী দিন এসআইআর এর পক্ষে লাভদায়ক হবে। 28 তারিখ যে ভোটার তালিকা পাবলিশ হওয়ার কথা ছিল, সেই ভোটার তালিকা যে পাবলিশ হতে পারলো না, তা যে রাজ্য সরকারের কারণে, রাজ্য সরকারের নানা বিতর্কের কারণে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। মাইক্রো অবজারভারদের কাজে বাধা দিচ্ছে, সেটাও সুপ্রিম কোর্ট পরিষ্কার বুঝতে পারছে। নইলে এই জাতীয় পদক্ষেপ সুপ্রিম কোর্ট নিত না। তার মানে পুরোপুরি রাজ্য সরকারের বাধা দানের চেষ্টাকে সমাপ্ত করে দেওয়ার জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং প্রাক্তন বিচারপতিদের হাতে যে দায়িত্ব তুলে দিয়েছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাজ্য সরকারের গায়ের জোয়ারি নীতি, ক্ষমতার অপব্যবহার, সেটা সুপ্রিম কোর্ট কোনোভাবেই মেনে নিতে চাইছে না। এসআইআর মামলায় নজিরবিহীন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। স্বয়ং প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিল, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার এমন কিছু বর্তমান ও অবসরপ্রাপ্ত জুডিশিয়াল অফিসারকে নিয়োগ করবেন যাদের সততা প্রশ্নাতীত। লজিক্যাল ডিসক্রিপেন্সির অধীনে যে দাবি বা অভিযোগ রয়ে গেছে, তারা তা খতিয়ে দেখবেন। সুপ্রিম কোর্ট আরও নির্দেশ দিয়েছে, শনিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক, নির্বাচন কমিশনের একজন সিনিয়র অফিসার, মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, অ্যাডভোকেট জেনারেল এবং কলকাতা হাইকোর্টের সলিসিটর জেনারেলকে বৈঠক করতে হবে, যাতে জট কাটানো যায়। পাশাপাশি শুক্রবারের শুনানিতে অফিসার নিয়ে সংঘাত প্রসঙ্গেও মুখ খোলে সুপ্রিম কোর্ট। স্বয়ং প্রধান বিচারপতি বলেন, এত হইচই কেন আমরা বুঝতে পারছি না। রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের আইনজীবীদের মধ্যে তীব্র বাদানুবাদ শুনে প্রধান বিচারপতি বলেন, দুর্ভাগ্যজনকভাবে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছে, দোষারোপের খেলা চলছে। রাজ্যের নির্বাচিত সরকার এবং ভারতের নির্বাচন কমিশনের মধ্যে আস্থার ঘাটতি রয়েছে। এরপর বিচারপতিরা কিছুটা কঠোরভাবেই বলেন, আমি আশা করি উভয় পক্ষই এসআইআর এর গুরুত্ব বুঝতে পারছেন। যদি আপনারা এসআইআর সম্পন্ন না করেন তাহলে ভোট করাতে পারবেন না। যদি আপনারা ভোট না করান তাহলে এর পরিণতি কি হবে? এর আগে সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে মাইক্রো অবজারভারদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারও মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দিওয়ান সুপ্রিম কোর্টে আর্জি জানান,
রোল অবজারভার এবং মাইক্রো অবজারভারদের সরিয়ে দেওয়া হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশন এখনও রোল অবজারভার নিয়োগ করছে। ইআরওরা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরেও তারা ভোটারদের নথি ফেরত পাঠিয়ে দিচ্ছেন। কমিশনের তরফে পাল্টা দাবি করা হয়, রোল অবজারভাররা প্রথম থেকেই রয়েছেন। দুপক্ষের এই সওয়াল জবাব শুনে প্রধান বিচারপতি বলেন, এমন পরিস্থিতি তৈরি করবেন না যাতে এবার জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হয়। শেষ অবধি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার কিছু বর্তমান ও অবসরপ্রাপ্ত জুডিশিয়াল অফিসারকে নিয়োগ করবেন। লজিক্যাল ডিসক্রিপেন্সির অধীনে যে দাবি বা অভিযোগ রয়ে গেছে তারা তা খতিয়ে দেখবেন। সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই বর্তমান ও প্রাক্তন জুডিশিয়াল অফিসাররা যে নির্দেশ দেবেন তা সুপ্রিম কোর্টের নির্দেশ বলেই গ্রাহ্য করতে হবে। গোটা প্রক্রিয়া যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা যায় তা নিশ্চিত করতে রাজ্য সরকার এবং জেলা প্রশাসন বাধ্য। এসআইআর প্রসঙ্গে রাজ্য সরকার বারবার অভিযোগ করেছে, এরাজ্যে বৈধ ভোটারের নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন। শুক্রবার সেই অভিযোগ খারিজ করে নির্বাচন কমিশনের তরফে দাবি করা হয়, পশ্চিমবঙ্গে নাম বাদ গেছে 7.6%, যা অন্য রাজ্যের তুলনায় অনেক কম। পশ্চিমবঙ্গের তুলনায় দ্বিগুণ নাম বাদ গেছে গুজরাটে। এই মামলার পরবর্তী শুনানি মার্চের প্রথম সপ্তাহে। ভোটমুখী পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে চাপানোতর থামছেই না। কদিন পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। তার আগে শুক্রবার নজিরবিহীন নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট জানালো, এবার লজিক্যাল ডিসক্রিপেন্সি নিষ্পত্তি করবেন জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার বর্তমান ও অবসরপ্রাপ্ত জুডিশিয়াল অফিসাররা। আর এদিনই বিএলওর মৃত্যুর অভিযোগ ঘিরে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে আছড়ে পড়ল ক্ষোভ। এসআইআর এর কাজের চাপ ও নিজের ফর্ম ফেরত আসার চিন্তায় বিএলওর মৃত্যুর অভিযোগ উঠেছে মালদার সুজাপুরে। এর প্রতিবাদে শুক্রবার সিও দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো তৃণমূলপন্থী সংগঠন বিএলও অধিকার রক্ষা কমিটি। বিক্ষোভকারীদের আটকাতে সিও দপ্তরের সামনে ব্যারিকেড করে দেয় পুলিশ। সেই ব্যারিকেডের উপর উঠে পড়েন বিক্ষোভকারী। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় জুতো। ইউরোপ বা আমেরিকাতে হতো, এতদিন এই অপদার্থ নির্বাচন কমিশনারকে পার্লামেন্টে গিয়ে জবাবদিহি করতে হতো যে একটা সাংবিধানিক প্রক্রিয়া কাজ করতে গিয়ে এতজন কর্মী কেন মারা গেলেন, এতজন ন্যায্য ভোটার কিভাবে মারা যাচ্ছে। আমাদের দেশ যেভাবে চলছে সেটা স্বৈরতন্ত্র ছাড়া কিছুই নয়। স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি ইন্ধনে জ্ঞানেশ কুমার প্রভূত ক্ষমতাশালী হয়ে উঠেছেন। এদিনই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। এই ইলেকশন কমিশন যিনি আছে মিস্টার জ্ঞানেশ কুমার পরিকল্পিতভাবে বিজেপির দালালতি করে সাধারণ গরিব মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। জ্ঞানেশ কুমার নামে এফআইআর করলাম। অভিযোগ করে ইলেকশন আটকানো যাবে না, হারও আটকানো যাবে না। 1.5 কোটি লোককে নোটিশ পাঠিয়েছে পশ্চিমবাংলার সরকারের সমস্ত কর্মচারীরা। মমতা ব্যানার্জির কথায় টিএমসির চক্রান্ত হয়েছে। শুরু থেকে শেষের আগের লগ্ন অবধি এসআইআরময় পশ্চিমবঙ্গের রাজনীতি। কোথাও বাবার নাম দু জায়গায় দুরকম, কোথাও মা আর স্বামীর নাম এক, কোথাও আবার ছুটির দিনে ইস্যু হয়েছে সার্টিফিকেট। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নজিরবিহীন নির্দেশের আবহে ফের ধরা পড়ল অসঙ্গতি। একবার নথি পরীক্ষা করে আপলোড করার পরও ফাইনাল স্ক্রুটিনিতে ধরা পড়ল একাধিক গড়মিল, অসংখ্য অসঙ্গতি। যেমন সাবজান বিবি নামে দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্ব বিধানসভার এই ভোটার। নির্বাচন কমিশন সূত্রে খবর, তার 2 নথিতে মা ও স্বামীর নাম এক নথিতে স্বামীর নাম ইমতাজ লস্কর, আবার অন্য নথিতে মায়ের নামও ইমতাজ লস্কর। শুধু তাই নয়, মহিলার ভোটার কার্ডে জন্মের সাল রয়েছে 1983, আবার আধার কার্ডে 1981। নির্বাচন কমিশন সূত্রে খবর, এই ডকুমেন্ট ডিএম অফিস থেকে ওকে হয়ে এসেছে, কিন্তু ফাইনাল স্ক্রুটিনির সময় ধরা পড়েছে এমনই সব অসঙ্গতি। আবার ক্যানিং পূর্বেরই আরও এক ভোটার বাকবুল ইসলাম মোল্লা, দেখা যাচ্ছে ভোটার তালিকায় তার বাবার নাম লেখা রহিম বক্স মোল্লা আর আধার কার্ডে লেখা আব্দুর রহিম মোল্লা। নির্বাচন কমিশন সূত্রে খবর, সুপার চেকিং এ ধরা পড়েছে এই গড়মিল। নির্বাচন কমিশন সূত্রে খবর, অপর্ণা মাঝি নামে দক্ষিণ 24 পরগনার এই ভোটারের বাবার নাম 2 জায়গায় আলাদা। প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে কি করে? একবার ফাউন্ড ওকে হয়ে ওয়েবসাইটে আপলোডের পরেও কেন এত গড়মিল থেকে যাচ্ছে? যারা করছে তারা সব তৃণমূলের পার্টিজান ওয়ার্কার। আমরা তো আগেও বলেছি, এখনো বলছি, এই ধরনের জিনিস বিজেপির সরকার আসার পরে ক্ষমা করা হবে না। সাবধানে থাকুন, তার কারণ 26-এর সরকার বিজেপির সরকার। আজকে পঞ্চায়েতের ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করার রাইট সংবিধান সম্মত।
আজকে নির্বাচন কমিশন কোন অধিকারে আজকে হঠাৎ সন্ধ্যেবেলায় বলল এই মুরুগান ডোমিসাইল সার্টিফিকেট ফেলে দিতে হবে, নেওয়াই যাবে না। নির্বাচন কমিশন সূত্রে খবর, নাম এক অথচ নথি অন্যের এমনও একাধিক ঘটনা সামনে এসেছে। যেমন টালিগঞ্জের ডালিম শেখ নামে এক ভোটার, তার হয়ে যে নথি জমা পড়েছে সেগুলো মীরা সাহা নামে অন্য একজনের। একই ব্যাপার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার বাসিন্দা আমজাদ লস্কর নামে আরেক ভোটারের ক্ষেত্রেও। তার ক্ষেত্রে নার্গিস পারভিন নামে অন্য একজনের ডকুমেন্ট আপলোড করা হয়েছে। ওয়েবসাইটে স্পষ্ট দেখা যাচ্ছে ডিও বা ডেপুটি ডিও ডকুমেন্ট ভেরিফিকেশনের স্ট্যাটাসে লেখা ভেরিফাইড ফ্রম অথরিটি, কিন্তু ডিআরও বা এইআরও যখন স্ক্রুটিনি করতে যান তখনই অসঙ্গতি চোখে পড়ে। গরমিল অসঙ্গতির তালিকায় রয়েছে এপিক মিসম্যাচও। নির্বাচন কমিশন সূত্রে খবর, ক্যানিং পূর্ব বিধানসভার ফিরোজা বিবি, তিনি আবার যে এপিক কার্ডে তথ্য দিয়েছেন তা 2002-এর তালিকাতেই নেই। প্রশ্ন উঠছে, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি কি করে এলো? নির্বাচন কমিশন সূত্রে খবর, সুপার চেকিং এ পাঠানো হয়েছে ভোটারের নাম। এখানেই শেষ নয়, এসআইআর আবহে জমা দেওয়া নথিতে দেখা যাচ্ছে ছুটির দিনেও আইসিডিএস সার্টিফিকেট ইস্যু করেছেন দক্ষিণ 24 পরগনার চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। 2025-এর 25শে ডিসেম্বর বড়দিনের ছুটি, 27 ও 28শে ডিসেম্বর শনি রবিবার, কিন্তু ওই দিনগুলোতেই 1300 আইসিডিএস সার্টিফিকেট ইস্যু করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। শুধু তাই নয়, কমিশনের অভিযোগ, ফ্যামিলি রেজিস্টার হিসেবে এই সার্টিফিকেটকে তথ্য হিসেবে তুলে ধরা হয়েছে, যা নির্বাচন কমিশনের গাইডলাইনের পরিপন্থী। কিন্তু ডিএম অফিস থেকে এই সার্টিফিকেটগুলো অনুমোদন হয়ে এসেছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের প্রশ্ন, 2025-এ ডিসেম্বরের ছুটির দিনে কি করে এই সার্টিফিকেটগুলি ইস্যু হতে পারে? সূত্রের খবর, সুপার চেকিং এ ধরা পড়েছে গড়মিলের বিষয়গুলি। এদিকে অফিসারদের একাংশ দাবি করেছেন, স্ক্রুটিনি শেষে দুদিন আগেই ইসিআই সিস্টেমের গতি শ্লথ হয়ে পড়েছে, অনেক ডেটা দেখা যাচ্ছে না। সিস্টেম নিয়ে জেরবার নির্বাচনী আধিকারিকরা। এদিকে শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, বিশেষ পর্যবেক্ষক সহ একাধিক আধিকারিকরা পশ্চিমবঙ্গের 24 জন ডিওর সঙ্গে এসআইআর এর অগ্রগতি নিয়ে ভার্চুয়ালি আলোচনায় বসেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।